ফাইভ। ওকে, যেটা বলছিলাম, লেটস টক অ্যাবাউট দিস। এখন আজকে আমরা দেখবো যে আসলে ওয়ান্স এগেন সিম্পল টু অ্যাডভান্সড, জাস্ট কিছু টুইস্ট আপনি জানবেন, আপনার রাইট আপ বেটার হয়ে যাবে। অনেক সময় আপনারা দেখবেন আছে অনেকে খুব ভালো ভালো রাইটিং লেখে, বাট অনেক জায়গায় আপনারা দেখবেন, বাট বিহাইন্ড দ্য সিন স্টোরিটা লোকজন জানে না। না জানার কারণে আপনার রাইটিং বা আপনার স্পিকিংটা আপনি ডেভেলপ করতে পারছেন না। আপনি কারো স্পিকিং শুনে বা রাইটিং দেখে আপনি অবাক হয়ে যাচ্ছেন যে কত ভালো রাইটার, বাট ওয়ান ইউ রাইট, ইউ ডোন্ট নো, হোয়াট টু ডু। এরকম কয়েকটা একটা সিম্পল বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করবো। সো এগেইন আমরা জিরো টু হিরো একটা টপিক নিয়ে আলোচনা করি। জিরো টু হিরো স্ট্রাকচার, জিরো টু হিরো একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো। চলেন এখন এগুলা আমি যে কথাগুলো বলবো এরকম সবগুলা কিন্তু এখানে থাকবে। সো যেটা বলছিলাম, লেটস সি। তাহলে এখন দেখেন তো, এখানে এই আমাদের যে আলোচনা ডিসকাশন আমরা করছি এখানে, তো এরকম কোনো ওয়ে আছে কিনা যে আপনার সিম্পল একটা জিনিসটাকে বেস্ট মানে বেটার বানায় দিবে। গত ক্লাসে আমরা এরকম দেখেছিলাম যে এরকম ওয়েজ আছে যার মাধ্যমে যে আপনি নিজেকে কি করতে পারেন, বেটার বানাই দিতে পারেন। এবং খুবই সহজ কিছু ওয়ে আছে, একদম সিম্পল ইজি ওয়ে, একেবারে সিম্পল ওয়ে, ইজি ইজি ওয়ে আছে কিছু। ওকে, আর আমরা আলোচনা করছিলাম আজকে আবার টেন্সদের একটু একটা কভারেজ দেবো কিছুক্ষণ পরে। একটা 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 এক্সাম হবে ছোটখাটো। হ্যাঁ, চলো। যেমন স্যার আমাদের একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা নাম হচ্ছে ডাবল ফায়ারিং ফর্মুলা। খেয়াল করেন, the name of the formula is double firing। মানে অদ্ভুত নাম। এটা হিরো, এটা আপনাকে জিরো থেকে হিরো বানায় দিবে, মানে অ্যাটলিস্ট একটা জায়গাতে। ডাবল ফায়ারিং, দেখেন, ডাবল ফায়ারিং মেথড, রাইটিং এবং স্পিকিং এর একটা মেথড। ডাবল ফায়ারিং, ডাবল ফায়ারিং মেথড, একটা সেন্টেন্স স্ট্রাকচারের মেথড, ডাবল ফায়ার। বুঝতেছেন, ডাবল ফায়ার মানে দুইটা, একটা ফায়ার মানে দুইটা গুলি করা এরকম। আপনার রিভলভারে দুইটা গুলি আছে, দুইটা গুলি করছেন, ডাবল ফায়ার করছেন। সবাই একটু লেখেন ডাবল ফায়ারিং, চ্যাট বক্সে লেখেন, একটু মজা হোক। ডাবল ফায়ার, দুইটা গুলি করবো আমরা এখানে। লেখেন ডাবল ফায়ারিং, চ্যাট বক্সে লেখেন ডাবল ফায়ারিং। এটা এটা রাইটিং, এটা একটা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো আমরা এখানে। ডাবল ফায়ারিং, ডাবল ফায়ারিং মেথড। হ্যাঁ, আমরা দুইটা গুলি করবো। দিস ইজ আওয়ার প্ল্যান। হ্যাঁ, আচ্ছা, ডাবল ফায়ারিং একটা মজার কনসেপ্ট। হুম, ইন্টারেস্টিং একটা কনসেপ্ট রাইটিং। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং কনসেপ্ট। নর্মালি আমরা যখন বাক্য বানাই, সিম্পল বাক্যগুলা নর্মালি খেয়াল করেন গাইস, আমরা যখন সিম্পল বাক্য বানাই, ধরেন এই বাক্যটা দেখেন, ওকে, আই প্লে গেমস অন মাই কম্পিউটার। আমি গেমস খেলি আমার কম্পিউটার। আই প্লে গেমস কোথায়? অন মাই কম্পিউটার। এখানে খেয়াল করেন, যদি আমরা বিহাইন্ড দ্য সিন যাই, এখানে একটা সাবজেক্ট আছে, ওয়ান সাবজেক্ট, ওয়ান ভার্ব, ধর ওয়ান অবজেক্ট, ওয়ান সাবজেক্ট, ওয়ান ভার্ব, ওয়ান অবজেক্ট। ওকে, তাহলে এখন আবার খেয়াল করেন একই জিনিস, এইটাই যদি আমরা আবার চিন্তা করি, আই প্লে গেমস অন মাই কম্পিউটার, আই প্লে গেমস অন মাই কম্পিউটার, কেন? টু স্পেন্ড মাই ফ্রি টাইম, টু স্পেন্ড মাই ফ্রি টাইম, আমরা ফ্রি টাইম স্পেন্ড করার জন্য। একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, অবজেক্ট আছে, একটা লাস্টে রিজন আছে, কারণ উদ্দেশ্য আছে। তো এগুলো নাম দিয়েছি সিঙ্গেল ফায়ারিং মেথড। সিঙ্গেল ফায়ারিং, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। খেয়াল করেন, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, একটা রিজন। তো ম্যাক্সিমাম লোক কিন্তু সিঙ্গেল ফায়ারিং চিন্তা করে, মানে এটা নর্মালি আমরা চিন্তা করে থাকি। মানে জাস্ট একটা টুইস্ট দিবেন, দেখবেন আপনার বাক্য কিভাবে বেটার হওয়া শুরু করবে। এবং আইএলটিএস পরীক্ষাতে রাইটিং এও লিখবেন, স্পিকিং এ বলার চেষ্টা করবেন। ডাবল ফায়ারিং মেথড হচ্ছে এরকম, খেয়াল করেন, হোয়াট ইজ ডাবল ফায়ারিং মেথড?
হোয়াট ইজ ডাবল ফায়ারিং মেথড? চলেন ব্যাপারটা খেয়াল করি। ডাবল ফায়ারিং মেথড আলোচনা করছি আমি যে আমি একটা বাক্য লিখবো, সবগুলো এক্সাম্পল পরে দেখবেন আপনারা। আই উইল গিভ এক্সাম্পলস অফ অফ ইচ এন্ড এভরি পয়েন্টস। আমি চিন্তা করলাম যে দুইটা ভার্ব দিব, সাবজেক্ট একটা, ভার্ব 1 ভার্ব 2। আমি একটা সেন্টেন্সে ভার্ব দুইটা দিলাম একটা জায়গায়। এগুলো সব উদাহরণ দেখবো আমরা, তাই না? হ্যাঁ, আমরা দুইটা কি দিব? দুইটা ভার্ব দিব। তাহলে দুইটা ফায়ার হলো, ডাবল ফায়ারিং করলাম। আবার আরেক সময় মনে হলো যে দুইটা সাবজেক্ট দেই, পরে মানে ও মানে অবজেক্ট বা বাকি অংশ আর কি, দুইটা সাবজেক্ট দিতে পারি। কনসেপ্টটা দেখেন, এই কনসেপ্টের আবার এখানে আবার এটার আবার একটা বড় ঘটনা আছে, সেটা উইদিন 5 মিনিটস আপনারা দেখবেন। দুইটা সাবজেক্ট দিলাম। আচ্ছা, আবার দেখেন এরকম হতে পারে, চিন্তা করলাম যে দুইটা অবজেক্ট দিই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দুইটা, এরকম হতে পারে। দুইটা অবজেক্ট দিলাম। আবার এরকম হতে পারে, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, দুইটা রিজন দিলাম। একই সেন্টেন্সে দুইটা উদ্দেশ্য, দুইটা রিজনের কথা উল্লেখ করলাম। আবার এরকম হতে পারে, একটা সেন্টেন্সে সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম। ধরেন আমি অ্যাডজেক্টিভ উল্লেখ করব, অ্যাডজেক্টিভ, আমি দুইটা অ্যাডজেক্টিভ দিলাম। আচ্ছা, আবার ধরেন আমি এখানে সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, চিন্তা করলাম অ্যাডভার্ব দিব, আমি দুইটা অ্যাডভার্ব দিলাম, দুইটা অ্যাডভার্ব দিলাম। খেয়াল করেন, কনসেপ্ট ইজ ভেরি সিম্পল, কনসেপ্ট ইজ ভেরি সিম্পল। এগুলো আপনারা প্রায় সময় দেখবেন, বিশেষ করে 4 নম্বরটা, তারপর এই যে 1 নম্বরটা, মানে খুব স্ট্যান্ডার্ড রাইট আপ গুলাতে এরকম ডাবল ফায়ারিং করা হয়। কিন্তু ডাবল ফায়ারিং বলে দুনিয়াতে কোনো স্ট্রাকচার আছে? এটা রিমন সাইলস আমরা বানাইছি সহজে মনে রাখার জন্য, তাই না? আপনি আপনার শত্রুকে একটা ফায়ার করছেন, একটা গুলি করছেন, চিন্তা করলেন লোকটাকে মরলো কি মরলো না, সো ইউ ওয়ান্ট টু এনশিওর হ্যাঁ হিজ ডিমাইজ অর হার ডিমাইজ, আরেকটা ফায়ার করলেন, ডাবল ফায়ার। আবার এখানে কিন্তু অনেকে আছে যে ট্রিপল ফায়ার করে, ট্রিপল ফায়ার, এটা অন্য ক্যাটাগরির লোকজন। হ্যাঁ, ধরেন এরকম একটা সেন্টেন্সে সাবজেক্ট দিল, ভার্ব দিল, রিজন 1, রিজন 2, রিজন 3, একই সেন্টেন্সে 3টা রিজন দিয়ে দিল। এটা এই ট্রিপল ফায়ারও দেখছি আমি, ভালো রাইটাররা করে। আর এটা এত সহজ জিনিস, লোকজন ইউজ করতে পারে না, অনলি বিকজ দে ডোন্ট নো। এইটাই কারণ যে আপনি জানেন না যে এটা করা যায় জিনিসটা। তাহলে আপনার এখানে একটা 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 খুবই ওয়ান্ডারফুল একটা সেন্টেন্স আপনি বানাতে পারবেন অ্যাজ পরীক্ষা স্পিকিং এবং রাইটিং এ। ওকে, চলুন আগাইতে থাকি। তাই এগুলো কয়েকটা এক্সাম্পল দেখি আমরা, এই ডাবল ফায়ারিং এর এক্সাম্পল। হ্যাঁ, তারপরে আমরা সামনে আগাবো। আবার আছে ব্রাশ ফায়ার করা। ব্রাশ ফায়ার, ব্রাশ ফায়ার বুঝছেন? ব্রাশ ফায়ার হচ্ছে ধরেন আপনার একটা সাব মেশিন গান আছে, AK-47 অথবা M16। হ্যাঁ, M16 নিয়ে আসছেন, হঠাৎ করে দেখলেন 10-15 জন আপনাকে অ্যাটাক করতে আসছে, আপনি এটা বের করে দিলেন, অল ডেড। 1 মিনিটে 100টা বুলেট বের হইছে। হ্যাঁ, 1 মিনিটে 100 বুলেট বের হইছে। এনিওয়ে, রাইটিং ও ব্রাশ ফায়ার করা যায়। এক্সামিনারকে ডেড বানাই দেব আমরা। এক্সামিনার যখন পড়বে, ওয়াও ম্যান, এই লোক কোত্থেকে আইছে? where is this guy from, রাইট? এরকম কোয়েশ্চেন হতে পারে। চলেন আমরা দেখি, এক্সাম্পল দেখি, মজা আছে। বাট এটা একটা শেষে কিন্তু একটা টুইস্ট দেব, সেই টুইস্ট আপনাকে একদম পুরো একদম হিরো বানায় দিবে। হিরো, ওকে, একদম। আচ্ছা, কথা বলছিলাম ডাবল ফায়ারিং নিয়ে। কনসেপ্টটা দেখেন, স্পিকিং রাইটিং এ প্রচুর ব্যবহার হয়ে থাকে, বাট বাংলাদেশি ইউজার্স হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, মানে অনেকের আইডিয়াটা নাই। ডাবল ভার্বস, আই প্লে গেমস এন্ড ব্রাউজ দি ইন্টারনেট অন মাই কম্পিউটার, তাই না? তাহলে আই প্লে গেমস, এই যে আমি গেম খেলি, আই প্লে গেমস, আর কি করি? এন্ড ব্রাউজ দি ইন্টারনেট, ব্রাউজ করি। আই প্লে গেমস এন্ড ব্রাউজ দি ইন্টারনেট অন মাই কম্পিউটার। এখন দেখেন তাহলে কয়টা ভার্ব হইলো এখানে? হাউ মেনি ভার্বস গাইস? কয়টা ভার্ব হইলো? দুইটা, প্লে এন্ড ব্রাউজ। এই যে গেমটা খেলতেছি আমরা, গেমের নাম কি? এগুলো নেটিভরা ইউজ করে, হরদম ইউজ করে।
খুবই খুবই ফ্রিকোয়েন্ট এগুলো ইউজ করা। আই প্লে গেমস এন্ড ব্রাউজ ইন্টারনেট, সো ডাবল ফায়ারিং মেথড। খেয়াল করেন। আচ্ছা আবার দেখেন, স্টুডেন্ট ছাত্ররা স্টাডি হার্ড, ভালো অনেক স্টাডি করে এন্ড টেক এক্সামস। কেন? টু অ্যাচিভ গুড গ্রেডস। লোকেরা স্টুডেন্ট ছাত্ররা অনেক স্টাডি করে এন্ড এক্সাম নেয়, এক্সাম দেয় তারা। ওয়ান্স এগেন দুইটা ভার্ব আছে। এটা খুবই ভালো একটা মেথড, ইটস এ ওয়ান্ডারফুল মেথড। আপনারা এরকম একটা বাক্য লেখা ট্রাই করবেন। আর স্পিকিং এও তো আপনি একটা ভার্ব দিয়ে কিছু বলেছেন, আর একটা ভার্ব দিয়ে কিছু বলা যায় কিনা, এরকম একটা থট প্রসেসে এটা নিয়ে আসবেন। ডাবল ভার্বস প্রত্যেকটা এক্সাম্পল দিব, পরে একটা টুইস্ট আলোচনা করব। চলেন। অফকোর্স আপনারা এখানে কোনো বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন তাহলে ইউ শুড আস্ক কোয়েশ্চেন এন্ড উই শুড হ্যাভ অ্যান ইন্টারাকশন। আমাদের যেহেতু ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, আপনারা অলরেডি ক্লাসগুলো দেখেছেন, ইন্টারাকশন হয়ে থাকে ব্যাপক আমাদের এখানে। ওকে, তাহলে এখন দেখছিলাম আমরা এই বিষয়গুলো, তারপরে দেখি কি হচ্ছে। লেটস সি। এখন ডাবল ভার্ব হলো, ডাবল ভার্ব। চলো আমরা আগাই। আর বাংলা চিন্তা করি, ধরুন এরকম আমরা বাংলা বাক্য বানাই। ঘটনা হলো কি জানেন, বাংলা থেকে ইংরেজি চিন্তা করা ইজ সো ডিফিকাল্ট। বাংলা টু ইংলিশ, আমরা বাংলা টু ইংলিশের গ্যাপ নিয়ে আলোচনা করেছি। ইট ইজ প্রবলেম্যাটিক, ইট ইজ হাইলি প্রবলেম্যাটিক, তাই না? সরকার নবায়নযোগ্য শক্তিতে, সরকারকে নবায়নযোগ্য শক্তিতে আরো বিনিয়োগ করা উচিত, জীবাশ্ম জ্বালানোর উপর নির্ভরতা কমানো উচিত। ঠিক আছে, দুইটা ভার্ব কি এখানে বলেন তো? দুইটা ভার্ব, বিনিয়োগ করা উচিত একটা ভার্ব, আরেকটা ভার্ব কি? সেকেন্ড ভার্বটা বলেন তো কি, মানে কি? কমানো উচিত, কমানো আর কি, কমানো উচিত, কমানো এরকম উচিত মানে শুট। ঠিক আছে, হ্যাঁ রিডিউস, এক্স্যাক্টলি রিডিউস। তো কে করবে? সাবজেক্ট হচ্ছে সরকার। আপনাদেরকে বলছিলাম যে বাংলা আর ইংরেজি পার্থক্য কি সাবজেক্ট ভার্বের রিলেশনশিপের ক্ষেত্রে। বাংলা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, তাই না? আর ইংরেজি হচ্ছে খুবই ক্লোজ, সাবজেক্ট তার ভার্বকে খুব ভালোবাসে। ওকে, এনিওয়ে, দ্য গভর্নমেন্টের উচিত ইনভেস্ট করা। দ্য গভর্নমেন্ট একজন ভলান্টিয়ার আসেন তো, আই নিড এ ভলান্টিয়ার, চলে আসেন, খুব দ্রুত ওয়ার্ক করবো। এটাকে ডাবল ফায়ারিং করতেছি আমরা এখানে। কে আসবেন? এনিবডি? সরকার, দ্য গভর্নমেন্ট, তাই না? থিঙ্ক করে, গভর্নমেন্ট উচিত, শুড, বিনিয়োগ করে, ইনভেস্ট। কোথায় কোথায় ইনভেস্ট করবে? এখন বাংলা টু ইংরেজি যেমন রিনিউয়েবল এনার্জি। এক্সিলেন্ট, গুড জব। রিনিউয়েবল এনার্জি। ইনভেস্ট শব্দটার পরে আমরা একটা ক্লাসে দেখছিলাম, ইনভেস্টের পরে একটা প্রিপোজিশন বসে, সেটা কোনটা? ইনভেস্ট ইন নাকি ইনভেস্ট অন? মনে আছে? ইন ইনভেস্ট ইন, ইনভেস্ট মোর ইন renewable energy. Government should invest more in renewable energy and দিয়ে আমার সেকেন্ড ভার্ব আসবে, and reduce নির্ভরতা, রিলায়েন্স, তাই না? রিলায়েন্স অন জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি বলেন তো? ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল, অ্যাবসলিউটলি কারেক্ট, ফসিল ফুয়েল। তাহলে কি হলো এখানে? দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর ইন রিনিউয়েবল এনার্জি and reduce reliance on fossil fuel. Fossil fuel. পুরোটা একসাথে দেখি, let's work on it. পুরো সেন্টেন্সটা এরকম হবে। এখানে আমরা ডাবল ভার্ব দেখতেছি, দুইটা ভার্ব আছে এখানে। দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর ইন রিনিউয়েবল এনার্জি
and permission to invest more in renewable energy and reduce its reliance on fossil fuels. কি হচ্ছে এখানে? ইনভেস্ট এন্ড রিডিউস দুটো ভার্ব এখানে আছে। আর যখন একটা গভর্নমেন্টের কথা বলা হবে মনে রাখবেন গভর্নমেন্ট এখানে আমরা যখন একটা গভর্নমেন্টকে ইন্ডিকেট করব অলওয়েজ দা থাকতে হবে, দা গভর্নমেন্ট। আর যদি আপনি বিভিন্ন দেশের গভর্নমেন্টকে ইন্ডিকেট করেন গভর্নমেন্টস এরকম বলতে হবে। এটা নিয়ে ক্লাস আছে আমাদের এই টপিকটা নিয়ে, ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, সামনে আগাচ্ছি। তাহলে আমরা দেখছিলাম ডাবল ফায়ারিং ব্যাপার। ডাবল ফায়ারিং, ইয়েস, আর্টিকেলের ব্যাপার। আর্টিকেল নিয়ে আমাদের একটা সেশন আছে, ক্লাসের মধ্যে করবো, সেশনটা দেখবো আমরা। এখন গাইজ আমি কিন্তু এখন আরেকটা কাজ করবো কিছুক্ষণের মধ্যে, সেটা হচ্ছে এগুলোর একটা আমাদের টুইস্ট আছে। গতকাল আমরা টুইস্ট দেখছিলাম না, যে বিভিন্ন রকমের টুইস্ট আছে, এখনো কিন্তু টুইস্ট আছে, সেটা আমরা দেখবো। এটা আপাতত ডাবল ফায়ারিং এর আমরা কি মানে কনসেপ্ট গুলো দেখতে থাকি, তারপর সামনে আগে। তো দুইটা ভার্ব ইউজ করা। দেখেন, অনেকে সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করে and স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলে। ও ম্যান, many people exercise regularly and follow a healthy diet to stay fit, তাই না? অনেক লোকেরা many people exercise regularly and follow a healthy diet, কেন? to stay fit। দুইটা ভার্ব আছে আমাদের এখানে, একটা হচ্ছে এক্সারসাইজ আর একটা হচ্ছে কোনটা? সেকেন্ড ভার্বটা কোনটা? বলে সেকেন্ড ভার্ব কোনটা? which verb is the second one here? Stay fit. না, স্টে ফিট হচ্ছে রিজন, টু স্টে ফিট হচ্ছে Follow. কারণ। ফলো। তো এই খেলা হচ্ছে টু ভার্ব, তাই না? ডাবল ভার্ব, এটা যে কেউ পারবে, আমি মনে করি যে কেউ পারবে। এনিবডি ক্যান ডু দিস। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আরেকটা এক্সাম্পলে যাই। ডাবল ফায়ারিং এর যে 5-7টা পয়েন্ট আছে এগুলো দেখি, তারপর স্পেশালি আলোচনা শুরু করবো অন্য জায়গায়, টুইস্ট দেখবো তারপর আমরা। এখন দেখি আমরা দুইটা সাবজেক্ট চুজ করা। এটাও অনেক সময় আমি দেখেছি অ্যাডভান্স রাইটাররা দেখবেন এরকম একটা বাক্য লেখেন, মানে এরকম দেখা গেলো যে দুইটা সাবজেক্ট এন্ড দ্বারা কানেক্ট করেছে। এরকম দুটো সাবজেক্ট আছে, মাই ব্রাদার একটা সাবজেক্ট এন্ড আই আরেকটা সাবজেক্ট, প্লে গেমস অন মাই কম্পিউটার। ডাবল ভার্বদের বাক্যগুলো C1, এগুলো C1 লেভেলের বাক্য। এরকম মানে এগুলো 7 এন্ড অ্যাবাভ লেভেলের আছে, হ্যাঁ। বাট এগুলো কিন্তু পরে আলিফ আমরা আরেকটু টুইস্ট দেখবো, একবার C টু ব্যান্ড 8.5 to 9 পর্যন্ত দেখবো আমরা। দুটো সাবজেক্ট আছে দেখেন, মাই ব্রাদার এবং আমি, কি দুইটা সাবজেক্ট হলো প্লে গেমস কি অন মাই কম্পিউটার, এরকম। আচ্ছা, দুটো সাবজেক্ট আছে। এখন আরো কয়েকটা এক্সাম্পল দেখি আমরা, আরো কিছু এক্সাম্পল দেখি। টিচার এবং স্টুডেন্টরা ক্লাসে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করলো। শিক্ষকদের ক্লাসে একটা প্রকল্প বা একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করলো। আমার দুইটা সাবজেক্ট আছে, একটা টিচার এন্ড স্টুডেন্টস, এরকম। বাংলা চিন্তা করতেছি আপাতত, কিন্তু আমরা কি বাংলা চিন্তা করবো না ইংরেজিতে চিন্তা করব? বলেন। শুড ইউ থিঙ্ক ইন বাংলা অর থিঙ্ক ইন ইংলিশ? প্রযুক্তি এবং উদ্ভাবন আধুনিক সমাজে অর্থনৈতিক প্রবৃদ্ধি চালায়। প্রযুক্তি এবং উদ্ভাবন, হোয়াট এলস? আমার ভাই এবং আমার বেস্ট ফ্রেন্ড একই বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। আমার ভাই এবং বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু। মাই ব্রাদার এবং আমার সবচেয়ে ভালো বন্ধু পড়তেছে, রানিং অ্যাক্টিভিটি।
আবার ওই যে মনে রাখেন গাইজ, ওই যে আমাদের সেন্স অফ টাইম নিয়ে আলোচনা করেছিলাম, আলোচনা করলো, এটা কি হয়েছে? এটা এটা কি সেন্স অফ, মানে এটা কমপ্লিট হয়ে গেছে না? সেন্স অফ কমপ্লিশন ঘটনা ঘটে গেছে না? কমপ্লিশন, কমপ্লিশন। ঘটনা ঘটে, সেন্স অফ কমপ্লিশন ঘটনা ঘটে শেষ হয়ে যায়, তখন এটা কোন টেন্স হয়ে থাকে? এটা নরমালি আমরা দেখেছিলাম পারফেক্ট অথবা পাস্ট টেন্স। প্রযুক্তি এবং উদ্ভাবন আধুনিক সমাজ একই অর্থনীতি প্রবৃদ্ধি চালায়, মানে ঘটনা ঘটে, রেগুলার রেগুলার অ্যাক্টিভিটি, রেগুলার জিনিসটা ঘটে, তাহলে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। করতেছে, সেন্স অফ রানিং অ্যাক্টিভিটি, রানিং অ্যাক্টিভিটি। একটা কন্টিনিউয়াস, একটা সিম্পল প্রেজেন্ট, আর এটা হচ্ছে পাস্ট। ওকে, অথবা আপনি এটাকে প্রেজেন্ট পারফেক্টও বলতে পারেন। এখন আমি গ্রামাটিক্যাল এই কনসেপ্টগুলা, এই যে এই কনসেপ্টটা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, একটা কনসেপ্ট একটু আলোচনা করে 1 মিনিট, এটা নিয়ে পরে আলোচনা আমি দেখি, একটা বিস্তারিত আলোচনা করবো না, এর কমন মিস্টেক ম্যাক্সিমাম পার্টিসিপেন্টদের মিস্টেক আছে, উই ক্যান ডিসকাস ইট লেটার অন। যেমন আলিফ আমাদের বাক্য লিখছে, বাক্যটা সবাই খেয়াল করেন, আলিফের বাক্যটা হচ্ছে এরকম, দ্য টিচার এন্ড স্টুডেন্টস হ্যাড ডিসকাসড আ প্রজেক্ট অথবা দি প্রজেক্ট ইন দ্য ক্লাস। এখানে আমরা লেটস টক অ্যাবাউট দিস, এই বাক্যটা সাবজেক্টটা খেয়াল করি আমরা। এখন দ্য টিচার, মানে টিচার, টিচার, এখন এই টিচার ওয়ার্ডটা কাউন্টেবল না আনকাউন্টেবল? টিচার, শিক্ষক, একটা ফর্মুলা বলে দেই, এটা পরে আবার কখন কি আলোচনা হয়। কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্ট, গোনা যায়, মানে টিচার তো একজন একজন টিচার, দুজন টিচার, কাউন্টেবল, তাই না? আচ্ছা, কাউন্টেবল নাউনগুলা, হ্যাঁ, কাউন্টেবল নাউনগুলা যখন এরকম ভাবে বসে, হ্যাঁ, তখন কি মনে রাখতে হবে আপনাকে? হয় আপনাকে কাউন্টেবল নাউনগুলা যখন নরমালি বসে, মানে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে হয় এটা প্লুরাল হইতে হবে, প্লুরাল হইতে হবে, ওর আর্টিকেল ইউজ করে, আর্টিকেল ইউজ করতে হবে। হয় প্লুরাল, না না হয় আর্টিকেল। খেয়াল করেন, তাহলে আপনি তো জানেন কনসেপ্টটা কি, যে আমি, যেমন আমি যদি বলি যে লায়ন ইজ ফেরোসাস, লায়ন ইজ ফেরোসাস, ভয়ঙ্কর, সিংহ হচ্ছে ভয়ঙ্কর, এই বাক্যটা ঠিক নাই, ভুল বাক্য এটা। কি বাক্য এটা? লায়ন ইজ ফেরোসাস বাক্যটা ভুল। ওয়াই ভুল? কেন ভুল হচ্ছে? লায়ন কথাটা এটা কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, খেলা বোঝে না, কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনগুলো যখন বসাবো, আমার হয় এটা প্লুরাল করে বসাইতে হবে, না আর্টিকেল দিয়ে বসাইতে হবে। হ্যাঁ, আরেকটা আছে যে মানে 2 লায়ন 3 লায়ন, সেটা আলাদা আলাদা ব্যাপার। তাহলে এখন আপনি বুঝবেন, আপনি কি জেনারেল সেন্সে বলছেন কিনা, মানে এই যে লায়ন, এটাকে আপনি কোন স্পেসিফিক লায়ন, এটা কি ওই রিমন মোরলের চিড়িয়াখানার লায়নকে বলতেছেন, কোন নির্দিষ্ট লায়নকে বলছেন, নাকি ইন জেনারেল বলতেছেন? ওকে, তাহলে এখন দুইটা ওয়েতে কারেক্ট করতে পারি বাক্যটারে, দা লায়ন ইজ ফেরোসাস, অথবা আমাকে বলতে হবে লায়নস আর ফেরোসাস, লায়নস আর ফেরোসাস, এরকম। জেনারেল সেন্সে যদি ফেরো, আর কোথায় ফেরো, ঘটনা খেয়াল করেন। এখন প্রবলেমটা হলো, দ্য প্রবলেম ইজ, প্রবলেম হলো আমরা বাংলাতে ইংরেজি করি, বাংলা লিখছি শিক্ষক, তাহলে এটা ডাইরেক্ট ইংরেজি হচ্ছে টিচার, তাই না? ডাইরেক্ট ইংরেজি সমস্যা। তাহলে এখানে যেহেতু শিক্ষক আর শিক্ষার্থীরা, তার মানে একজন শিক্ষক আর শিক্ষার্থীরা, মানে দা টিচার
এন্ড মানে আমরা স্পেসিফিক একটা গ্রুপকে বলতেছি এখানে, এন্ড দ্য স্টুডেন্টস ডিসকাসড। আরেকটা গ্রামার বলে দিই, ডিসকাস শব্দটার পরে অ্যাবাউট বসে না, কমন মিস্টেক। ডিসকাসের পরে কি বসে না? অ্যাবাউট বসে না, কিচ্ছু বসবে না। নো অ্যাবাউট, নো অন, কিছু বসবে না। ডিসকাশনের পরে যখন নাউন হিসেবে বসে ডিসকাশন, ডিসকাশনের পরে আপনি অন অথবা অ্যাবাউট বলতে পারেন। ওকে, ডিসকাসের পরে কিছু বসবে না, ঠিক আছে? So the students and the teacher and the students discussed the project, হ্যাঁ, in the class. ইংরেজি দেখেন এটা কমন কিছু মিস্টেক আছে, বাট এগুলো সমস্যা নেই। এখন দেখেন অনেকে ভুল টুল করে আইএলটিএস পরীক্ষা 7 পাইতেছে। অনেকে 7 পাওয়া লোকজনের বাক্য মানে সেন্টেন্স দেখে দেখি ভালোই ভুল করছে, তারপর লোকজন পাওয়া যায়, তাই না? তো টেনশনে কিছু নাই, আমরা চেষ্টা করবো যত বেশি নিজেকে ডেভেলপ করে করতে পারি। ভুল হতে পারে, ভুল ইজ এ পার্ট অফ লাইফ, এটা নিয়ে খুব বেশি হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, এগুলো কোনো ব্যাপার না। অনেক ভুল নিয়েও লোকজন আইএলটিএস পরীক্ষাতে স্কোর পাওয়া যেতেছে, সুতরাং আপনারাও পাবেন, টেনশনের কিছু নাই। রাশেদ আনমিউট করে বলেন, রাশেদুল করিম। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া এখানে যে দ্য টিচার এন্ড দ্য স্টুডেন্টস, এখানে এটা কি হ্যাড ডিসকাস না হ্যাভ ডিসকাস হবে? এটা কি পাস্ট পারফেক্ট টেন্সে করবো নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট দিলেও হবে, তখন বাংলা হবে করেছে এটা আর কি, বা পাস্ট টেন্সে দিলেও হবে, বোথ আর কারেক্ট। হ্যাঁ, ওকে। এখানে ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে, তো এটা এটা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট মানে সিম্পল পাস্ট, যে কোনো দুইটা দেওয়া যাবে। The teacher and students discussed the project in the classroom, in the class. ঠিক আছে, আমরা একটু অন্যদিকে চলে গেছি, মূল আলোচনায় ব্যাক করি। হ্যাঁ, যদিও এগুলো ঠিকই আছে, মানে আমাদের বিভিন্ন পয়েন্ট থেকে শিখতে হবে, তাই না? এরকম সামনে আগাইতেছি। প্রযুক্তি এবং উদ্ভাবন, প্রযুক্তি এবং উদ্ভাবন সমাজে অর্থনৈতিক প্রবৃদ্ধি চালায়, কন্টিনিউ করেন। রাইট, তাহলে এখানে দুইটা সাবজেক্ট আছে, প্রযুক্তি এবং উদ্ভাবন। আমরা যদি খেয়াল করি দুইটা সাবজেক্ট এখানে নিয়ে আসি, তাহলে কি হবে? টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। ইনোভেশন এবং টেকনোলজি এগুলো ইউজুয়ালি আনকাউন্টেবল, ইউজুয়ালি। এখন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন বললাম, ড্রাইভ চালায় ইকোনমিক গ্রোথ, মানে দুইটা সাবজেক্ট এখানে আছে। আমার ভাই এবং আমার 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 বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, এটা তো আরো সহজ হবে, মাই ব্রাদার এন্ড মাই বেস্ট ফ্রেন্ড, তাই না? আর স্টাডিং, পড়তেছে একই বিশ্ববিদ্যালয়, এট দ্য সেম ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় বলে আমরা এট বলি, এট দ্য ইউনিভার্সিটি, তাই না? এট দ্য সেম ইউনিভার্সিটি। মাই ব্রাদার এন্ড মাই বেস্ট ফ্রেন্ড আর স্টাডিং এট দ্য সেম ইউনিভার্সিটি। ডাবল সাবজেক্ট দেখলাম এখানে, ডাবল সাবজেক্ট। সামনে আগাচ্ছি, চলেন সামনে আগে, লেটস কন্টিনিউ। ডাবল সাবজেক্ট গেলে এখন আমরা, আচ্ছা দ্রুত আগে, হ্যাঁ, এই বিষয়গুলো কনসেপ্ট মোটামুটি তো আমি বললামই, দ্রুত বিষয়গুলো দেখি। অনেক সময় দুটো অবজেক্ট হতে পারে, অবজেক্ট। এই অবজেক্টগুলো মূলত জিরান বেসড অবজেক্ট আর কি। জিরান নিয়ে আজকে ক্লাসে আলোচনা আছে, কিছুক্ষণ পরে আমরা একটু ডিসকাশন করব। জিরান মানে আপনি একটা সেন্টেন্সে দুইটা জিরান দিলেন অবজেক্ট আকারে, খুবই ভালো রাইটারের ব্যাপার ইউজ করে এগুলো। এবং নর্মালি যারা সাধারণ রাইটার তারা বুঝেও না ঘটনা কি হচ্ছে। আমি দুটো অবজেক্ট দিব, মূলত জিরান বেসড অবজেক্ট আর কি। জিরান বেসড দুটো অবজেক্ট দিব, সাবজেক্ট ভার্ব দুটো অবজেক্ট। যেমন এক্সাম্পল দেখি আমরা, ওকে। এটা বেশি আলোচনা করব না, এটা আইডিয়া দিয়ে রাখি আপনাদেরকে। আই লাভ, আমি ভালোবাসি। কি করতে ভালোবাসি? মানে দুইটা কাজ ভালোবাসি আমি, এক রিডিং বুকস, দুই রাইটিং পোয়েমস। কি ভালোবাসি? দুইটা অ্যাক্টিভিটি, দুইটা জিরান। আই লাভ রিডিং বুকস একটা অবজেক্ট, এটা এটা একটা অবজেক্ট এখানে।
and writing poems. আরেকটা object. Object 1, object 2. She enjoys reading books and writing poems in her free time. হ্যাঁ, এগুলো জিরান বেসড আলোচনা। এগুলো খুব ভালো ভালো মানে ভালো, খুবই ভালো সেন্টেন্স স্ট্রাকচার, চমৎকার। হ্যাঁ, এটা একটু জিরান নিয়ে আলোচনা করলে আপনারা এই ধরনের বাক্যগুলো আরো বুঝবেন। জিরান নিয়ে যখন আলোচনা করবো তখন আপনার আর এই ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, দেখেন এগুলো আপনারা দেখছেন না বিভিন্ন রাইটিং আর্টিকেল পড়ার সময়, যাদের অভ্যাস আছে, দেখছেন না এরকম যে এরকম বাক্য লেখে, বাট আমরা কনফিউশনে থাকি। অনেকে সুস্থ থাকার জন্য জাঙ্ক ফুড খাওয়া এবং মিষ্টি পানীয় পান করা এড়িয়ে চলে। খেয়াল করেন, সরি কি 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 বললাম এখানে, এরকম সেটা লিখি একটু। অনেকে সুস্থ থাকার জন্য, তো সাবজেক্ট হচ্ছে অনেকে, ভার্ব হচ্ছে এড়িয়ে চলে, তাই না? সাবজেক্ট ভার্ব দেখছেন তাদের মধ্যে রিলেশনশিপ কত দুর্বল। নদীর এক পারে সাবজেক্ট আরেক পারে ভার্ব, বাংলা সমস্যা। হ্যাঁ, তো মেনি পিপল অ্যাভয়েড করে, এড়িয়ে চলে। মেনি পিপল অ্যাভয়েড, কি অ্যাভয়েড করেন, কি অ্যাভয়েড করে, দুইটা জিরান হবে এখানে। মেনি পিপল অ্যাভয়েড ইটিং জাঙ্ক ফুড and drinking sugary drinks. কেন? টু স্টে হেলদি থাকার জন্য। দুইটা জিরান কি কি আছে বলেন, দুইটা অবজেক্ট বলেন এখানে কি কি আছে বলেন। দুইটা অবজেক্ট আছে এখানে, মানে ইন দ্য ফর্ম অফ জিরানটা এখানে। মেনি পিপল অ্যাভয়েড কি, ইটিং junk food and drinking sugary drinks. এরকম বাক্য দেখছেন না আপনারা স্ট্যান্ডার্ড আর্টিকেল পড়তে যায়? এটা আপনাদেরকে বলছি যে বিহাইন্ড দ্য সিন কিন্তু গল্প খুবই সিম্পল। বিহাইন্ড দ্য সিন গল্প খুবই সিম্পল, সামনে গাই। তাই দুইটা অবজেক্ট, এটা খুব ভালো রাইটার ইউজ করতে পারে বা বলতে পারে, স্পিকিং এ বা রাইটিং এ লিখতে পারে। এখন এই মুহূর্তে যেটা বলবো, এটা ধরেন এটা ব্যাপক ব্যবহার হয়ে থাকে। যেমন আপনি যদি একটা ধরেন ইকোনমিস্ট কিনলেন, আমার কাছে ইকোনমিস্ট আছে, এটা আমি আগে এরকম ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিন এগুলো কিনতাম। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ভালো, মানে রাইটিং গুলো তো একেবারে টপ নচ। ইকোনমিস্টে যারা লেখে রাইটার, তাদের সাথে নর্মাল রাইটারের কোনো মূল্য আছে? ডেইলি স্টারের রাইটারের কোনো ভ্যালু আছে বলেন তো? ইকোনমিস্টের রাইটার আর ডেইলি স্টারের রাইটারের মধ্যে পার্থক্য চিন্তা করেন তো, আকাশ এবং পাতাল। মানে উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ, আমি নিজেও ডেইলি স্টার ইউথ ম্যাগাজিনে অনেক লিখছি ছোটবেলায়। হ্যাঁ, ডেইলি স্টার ইউথ ম্যাগাজিন আমি নিজেও অনেক লিখছি। আই রোট মেনি আর্টিকেলস। এনিওয়ে, এই ধরনের স্ট্যান্ডার্ড আর্টিকেলে সবসময় আমি দেখছি অ্যাটলিস্ট এই স্ট্রাকচারটা খুঁজে পাবেন সবসময়। কোনটা? দ্য ফ্যাক্ট দ্যাট, কত ক্লাসে শিখছিলাম আমরা, দ্য ফ্যাক্ট দ্যাট ব্লা 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 ইন্ডিকেটস ব্লা ব্লা ব্লা। আবার মানে 90% স্ট্যান্ডার্ড রাইট আপে আপনার এটা পাবেন। কোনটা? এখন যেটা বলবো, ডাবল ফায়ারিং এর এই কনসেপ্টটা পাবেনই পাবেন। ইভেন নর্মাল আর্টিকেল পড়লে সেগুলোর মধ্যেও পাবেন। দুইটা রিজন ইউজ করা, এক সেন্টেন্সে দুইটা রিজন উল্লেখ করা, দুইটা উদ্দেশ্যের কথা বলা। কখনো কখনো তিনটা উদ্দেশ্য দেখেছি ব্রাদার্স এন্ড সিস্টার্স, তিনটা উদ্দেশ্য। সে বিদেশ গেছে কেন? আচ্ছা, ডিগ্রি অর্জন করার জন্য, টাকা কামানোর জন্য, গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। মানে এরকম বিদেশ গেছে তিনটা কারণে। এক, গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, ডিগ্রি নেওয়ার জন্য, টাকা কামানোর জন্য। কয়টা কারণ হইলো? তিনটা কারণ। তিনটা রিজন আছে, আর দুইটা রিজন খুবই নর্মাল। যেমন হি ওয়ান অ্যাব্রড, কেন গেছে? হি ওয়ান অ্যাব্রড, বিদেশ গিয়েছিল সে, কারণ মানে টু প্লাস ভার্ব। উদ্দেশ্য কি? টু অ্যাটেইন হায়ার ডিগ্রি, ডিগ্রি অর্জন করার জন্য, এবং এন্ড টু আর্ন মানি, টাকা আর্ন করার জন্য। যেহেতু একবার টু ইউজ করছি আমি, সেকেন্ড টাইম টুটা দিব না, খেয়াল করে। তাহলে এরকম হি ওয়ান অ্যাব্রড টু অ্যাটেইন এ হায়ার ডিগ্রি এন্ড আর্ন মানি। কয়টা উদ্দেশ্য? দুইটা। অ্যাটেইন এ হায়ার ডিগ্রি অর্জন করতে চাইছিল এবং সে টাকা আর্ন করতে চাইছিল।
এই 3টা রিজন উল্লেখ করি, খেয়াল করেন। হি ওয়ান অ্যাব্রড টু অ্যাটেন্ড হায়ার ডিগ্রি, খেয়াল করেন কি করে তারা, কমা দিয়ে বলে আর্ন মানি। এন আরেকটা লাস্ট, এন্ড মিট হিজ কি গো আমেরিকান গার্লফ্রেন্ড। হয়ে গেল না? জিএফ কই দেই, বুঝলে? একটা কদিন আগে বেরোছিল না, কয় যে তোমার জিএফ আছে, বলছো না ভাই আমার গ্রান্ডফাদার অনেক আগে মারা গেছে। ছোট একটা ছেলে ভাইরাল হয়েছিল, দেখছেন আপনারা এটা? হি ওয়েন্ট অ্যাব্রড, কেন গেল? এক, টু অ্যাটেন্ড হায়ার ডিগ্রি, দুই, কমা দিয়ে আর্ন মানি এন্ড মিট হিজ আমেরিকান চিফ। 1 2 3 এরকম বাক্য দেখেছেন আপনারা? আসাম, এই ধরনের বাক্যগুলো কিন্তু সুপার, মানে সুপার আসাম। স্পিকিং এগুলো ইউজ করি আমরা। এখানে ট্রিপল, মানে ট্রিপল ফায়ারিং হয়ে গেছে, মানে ব্রাশ ফায়ার করে ফেলছে, এখানে ডাবল ফায়ারিং তো করতে পারি আমরা। এরকম বাক্য আপনার দেখেন নাই, আই ডোন্ট থিঙ্ক সো যে দেখেন না এরকম, কারণ একটা আর্টিকেল পড়লে আপনি এরকম বাক্য পাওয়ার কথা। আচ্ছা 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 স্যার এখানে হি ওয়েন্ট টু অ্যাব্রোড না হয়ে হি ওয়েন্ট অ্যাব্রোড হলো কেন? আচ্ছা, গুড কোয়েশ্চেন। এটা হ্যাঁ গুড কোয়েশ্চেন, উত্তর বিস্তারিত দেবো না, নর্মাল দিব। আচ্ছা ঠিক আছে। এই যে ওয়েন, মানে গো শব্দটার পরে যদি কোনো প্লেস থাকে তাহলে নর্মালি টু ইউজ করি, তাই না? এক নাউন যখন থাকে কি থাকে, গো শব্দের পরে যখন একটা কি থাকে, নাউন থাকে নর্মালি, তখন আমরা তার আগে টু ইউজ করি। আচ্ছা, যেমন হি ওয়েন্ট টু হিজ হোম টাউন, তাই না? হি ওয়েন্ট টু, হে গেছে কোথায়? হি গোস টু, হি ওয়েন্ট টু কোথায়? হিজ হোম টাউন, কবে গেছে? হ্যাঁ, লাস্ট মান্থ, লাস্ট মান্থ, কত মাসে গেছে? আচ্ছা, ও ধরেন যদি বলি যে 3 months ago, 3 months ago, তাহলে গো এই শব্দটার পরে যখন একটা নাউন থাকে তখন আমরা নর্মালি একটা টু ইউজ করে থাকি, নর্মালি, খেয়াল রাখবেন। কিন্তু গো শব্দটার পরে যখন একটা অ্যাডভার্ব আসে, অ্যাডভার্ব আসে, এর আগে এরপরে কোনো প্রেপোজিশন মানে বসবে না, নো প্রেপ। যেমন ধরেন অ্যাব্রড ওয়ার্ডটা এখানে একটা অ্যাডভার্ব, গো অ্যাব্রড, গো দেয়ার, দেয়ার, খেয়াল করেন। আরো অনেক অনেক ওয়ার্ড আছে। আরেকটা আছে গো শব্দটা পরে যখন অ্যাক্টিভিটি হয়, গো প্লাস অ্যাক্টিভিটি, এটা কাজের নাম, অ্যাক্টিভিটি, কোনো প্রেপোজিশন বসবে না, নো প্রেপোজিশন, নো প্রেপ। যেমন যেমন হইলো হি গোজ রানিং এভরি উইক, সে প্রতি সপ্তাহ দৌড়াইতে যায়। শি গোজ শপিং whenever whenever she wants, যখন সে চায় তখন শপিং এ যায়। হি গোজ হাইকিং এভরি, আপনার তো বছর সে হাইকিং করে, কি হলো? আচ্ছা, দে, তারা যায়, দে গো ফিশিং, দে গো ফিশিং, ইন দ্য রিভার, নদীতে যায় ফিশিং করতে, এরকম দে গো ফিশিং। তাহলে এখন দেখেন এরকম কোনো রুল নাই যে গো শব্দটার পরে টু দিতে হবে মাস্ট, নট লাইক দ্যাট। এটা আমাদের একটা মিসকনসেপশন, ইট ইজ এ মিসকনসেপশন, খেয়াল রাখেন। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে গো শব্দের পরে টু বসে না, যখন অ্যাডভার্ব বসেন, গো, এই যে গো দেয়ার, গো অ্যাব্রড, কোনো অ্যাডভার্ব নাই। যেমন গো শব্দের পরে অ্যাক্টিভিটি বসাইলে, যে রানিং, শপিং, সুইমিং, ফিশিং, হাইকিং, তাই না? নো টু টু বসবে না। তবে যদি কোনো প্লেস নাউন আমরা বসাই, যেমন হি গোস টু স্কুল, রাইট, গোস টু স্কুল। আবার দেখেন হোম কথাটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে বসে, ইউ শুড গো হোম নাও, ইউ শুড গো হোম, নট গো টু হোম। এনিওয়ে, দেখুন হি গোস টু স্কুল, হি ওয়েন্ট টু আমেরিকা, হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া, হি ওয়েন্ট টু হিজ ইউনিভার্সিটি, হি ওয়েন্ট টু মিট রিমন মোরাল, এরকম। আচ্ছা,
তো এরকম আছে, বাট এক্সেপশন, অনেক এক্সেপশন আছে। ইয়েস, আপনি প্রশ্নের আনসার পেয়েছেন? জি স্যার। তাহলে যদি বলেন তো, আমি শপিং এ যাই, গো শব্দ ইউজ করি, আমি শপিং এ যাই প্রতি সপ্তাহে, ইংরেজি বলেন, বলেন আই গো, বলেন বলেন, জান্নাত বলেন, আই গো, শপিং এ যাই, আই আই গো গো, ফর, আই গো শপিং এভরি উইক, আই গো, আই গো শপিং এভরি উইক। এভরি উইক। আবার বলেন, আই গো শপিং এভরি উইক। হাঁটতে যান কয়বার সপ্তাহে? স্যার ক্যাম্পাসে যাওয়ার জন্য যতটুকু হাঁটি। রাইট, ঠিক আছে, ফাইন। এরকম রানিং, ওয়াকিং, শপিং, সুইমিং, হাইকিং, ফিশিং, এগুলা অ্যাক্টিভিটি, এগুলা যখন হয় তখন কি হয়, প্রপোজিশন বসে না। গো অ্যাব্রড, গো দেয়ার, গো হোম, প্রপোজিশন বসে না নরমালি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। কোথায় যেন ছিলাম? ও, হি went abroad to attain higher degree, earn money and made his American GF. Wow. ঠিক আছে, এটা ব্যাপক ইউজ হয়ে থাকে। রাইটিং ইউজ করার চেষ্টা করবেন, স্পিকিং ও এরকম বলা ট্রাই করবেন। এক্সামিনাররা ডেফিনেটলি ইমপ্রেস হবে, there is no doubt about that. ফাইন। এখন টু প্লাস ভার্ব কি? এটা দিয়ে রিজন মিন করতে পারে, এটা রিজন হতে পারে, এটা উদ্দেশ্য, তাই না? এটাতে কোনো কাজ করা, কোনো কাজ করতে। মানুষ ইংরেজি শেখে কেন? তাদের কর্মজীবনের সম্ভাবনা বাড়াতে। আর কেন? সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করতে, কমিউনিকেট করতে। তাহলে মানুষ, তাহলে মূল কথা, মানুষ সাবজেক্ট, মানুষ শেখে, সাবজেক্ট ভার্ব। মানুষ শেখে, কি শেখে? ইংরেজি, অবজেক্ট, তাই না? পিপল লার্ন ইংলিশ, পিপল লার্ন ইংলিশ কেন? কেন? সম্ভাবনা বাড়াতে, টু, সম্ভাবনা বাড়াতে। আর কি? যোগাযোগ করতে। চলেন দেখি ইংরেজিটা। মনে রাখবেন সবসময় যে নর্মালি আমরা বাংলা টু ইংরেজি করতে গেলে উই সাফার বিকজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মনে আসে না অনেক সময়, তাই না? People learn to improve their career, maybe learn English to improve their career prospect, and to, a second to আমরা বলবো না, and communicate with people around the world. And to communicate, যোগাযোগ করার জন্য। ফাইন, সামনে যাচ্ছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এটা খুব মজার জিনিস, এটা আপনারা ইউজ করতে পারেন, আপনাদের মানে রাইটিং ইউজ করতে পারেন, স্পিকিং ইউজ করতে পারেন, এটা এবং স্কিল লেভেল যারা ভালো তারাই পারে, তাই না? ওকে, তো আরেকটা দেখি, না দেখ সামনে আগে দেখি। এরপরে যেগুলো আছে, ধরেন দুইটা অ্যাডভার্ব ইউজ করা, দুইটা অ্যাডজেক্টিভ ইউজ করা, এগুলা খুব একটা না, বিশেষ করে তবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এটা ব্যাপার আছে, বিশেষ করে স্পিকিং এ। আপনি কারো সম্পর্কে কিছু বলতেছেন, হ্যাঁ, তো আপনি বললেন যে দ্য টিচার অর হি অর শি বলে একটা অ্যাডজেক্টিভ দিলেন। তো একটা অ্যাডজেক্টিভ বলে থামবেন কেন ভাই? গো ফর টু অ্যাডজেক্টিভস, দুইটা অ্যাডজেক্টিভ বলেন, একটা কেন কইবেন? সমস্যা কি আপনার? কৃপণতা কেন করবেন? হ্যাঁ, ওয়াই ওয়াই শি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান, সাথে কিছু বলেন, সাথে একটা বলেন শি ইজ ইন্টেলিজেন্ট এন্ড বিউটিফুল, তাই না? শি ইজ ইন্টেলিজেন্ট এন্ড বিউটিফুল, দুইটা কইলেন, দুইটা অ্যাডজেক্টিভ ইউজ করলেন। ডাবল ফায়ার করতেছে আর কি, ডাবল ফায়ার করছি। আর অ্যাডভার্বের ক্ষেত্রে খুবই রেয়ার ইউজ করি আমরা, ডাবল ফায়ারিংটা খুবই রেয়ার। তারপরও মানে এরকম ইউজ করা যাবে না তা না। যেমন আপনি বলতেছেন যে সে তো ব্যাপক ওয়ার্ক করে, হি ওয়ার্কস এফিশিয়েন্টলি এন্ড ডিলিজেন্টলি। ওয়ার্ক করে ডিলিজেন্ট মানে কঠোর পরিশ্রম করে, এন্ড এফিশিয়েন্টলি করে, কাজ করে ডিলিজেন্টলি এন্ড এফিশিয়েন্টলি।
দুইটা অ্যাডভার্ব আর দুইটা মডিফায়ার দিলাম। কিভাবে কাজ করে? এফিশিয়েন্টলি। আর কি? ডিলিজেন্টলি মানে কঠোরভাবে, হার্ড ওয়ার্ক করে, এন্ড এফিশিয়েন্টলি। সিম্পল একটা জিনিস মনে রাখবেন যে একটা সিম্পল আইডিয়া কিন্তু আপনার থট প্রসেসকে চেঞ্জ করে দিতে পারে। এই কারণে আমরা বলেছি রাইটিং এ আমাদের চিন্তার নাম কি? সেকেন্ড থট টেকনিক। সেকেন্ড থট টেকনিক। আর দুনিয়াতে সবকিছুই কিন্তু সিম্পল। দুনিয়াতে যত কমপ্লেক্সিটি আছে তার পেছনে ছোট্ট একটা রুল, সিম্পল একটা রুল, এটা পুরো দুনিয়াকে রান করতেছে। চলো নাগাই। তাহলে আমরা কথা বলছিলাম ডাবল ফায়ারিং নিয়ে। তো ডাবল ফায়ারিং নিয়ে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিবডি রিগার্ডিং ডাবল ফায়ারিং? মানে কনসেপচুয়াল আলোচনা আর কি, কনসেপচুয়াল আলোচনা। তো ডাবল ফায়ারিং অনেকভাবে আমরা লিখতে পারি। এই ধরনের দুইটা অবজেক্ট ইউজ করা, দুইটা রিজন দেওয়া বা এরকম কিছু। এখানে একটা টুইস্ট আছে একটা, সেই টুইস্ট আপনারে C2 বা C1 লেভেলে যাবে, মানে আপনাকে C2 লেভেলে নিতে পারে, হাইয়েস্ট লেভেল, হাইয়েস্ট। C2 এর উপরে দুনিয়াতে কিছু নাই। আমি আপনাকে বলেছি যে আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি গেছেন, সেই টিচার আপনারে C2 এর উপরে কিছু শেখাতে পারবে না, সরি। হ্যাঁ, আর মনে হলো যে রিমন মহলের কাছে ইংরেজি শিখতেছি, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি শিখবো। I will hire the head of Oxford, head of the English department of Oxford University, তার কাছ থেকে শিখবো। স্পিকিং স্যার, সাধারণত যখন আমরা স্পিকিং প্র্যাকটিস করি চ্যাট জিপিটির সাথে, তখন ম্যাক্সিমাম টাইম আমারে রেকমেন্ড করে যে সেন্টেন্স কনসাইজ করার জন্য। এটা কি স্যার আমি অনেক বেশি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করি এজন্য? বাদ দেন, আপনি আপনার মতো বলতে থাকেন, কনসাস চিন্তা করেন না, ঠিক আছে? স্যার এই যে আজকে যেটা ডাবল ফায়ারিং যেটা করলাম, এইটা ইউজ করলে তো এখানে ডাবল ফায়ারিং করবেন, কনসাস করেন না রিলেট স্পিকিং। আসছে স্যার। কনসাস করবেন না, হ্যাঁ, চ্যাট জিপিটি কইলেও কনসাস করেন না, এলাবোরেট করেন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। স্পিকিং মানে হচ্ছে এলাবোরেট করা, যত এলাবোরেট করবেন তত ভালো। ওকে, সামনে গেছি। ওকে, অলরাইট, লেটস সি গাইস। এখন দেখেন, এখন আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখি। চলো, এই সেন্টেন্স স্ট্রাকচার শিখবো আমরা, মানে কোনো ফর্মুলা ছাড়া, কিছু ছাড়া, মুখস্থ করা ছাড়া। ছোটবেলায় আপনারা অবশ্যই নট অনলি বাট অলসো পড়ছেন, পড়ছেন না? পড়েছেন কিনা বলেন, ইয়েস অর নো? নট অনলি বাট অলসো ইজ এ গুড স্ট্রাকচার বাই দ্য ওয়ে। হ্যাঁ, ভালো স্ট্রাকচার। ছোটবেলায় পড়ছেন না এটা? এই ধরনের স্ট্রাকচার দিয়ে বাক্য বানানো ছোটবেলায় পড়েছেন? পড়ার কথা, স্কুল কলেজে তো এগুলো পড়ছি আমরা, পড়েছেন না? পড়েছেন তো? আচ্ছা, ঠিক আছে ভাই। ফর্মুলা অনেক শিখছিলাম, আমারও মনে আছে যে স্যার অনেক ফর্মুলা শিখাইছিল। হ্যাঁ, যে এটা হলে এরকম, এরকম হলে এরকম। হ্যাঁ, মাথা নষ্ট। এখন দেখেন আমাদের ক্লাসের যারা ডাবল ফায়ারিং কনসেপ্ট শেখে, জানে যারা, তাদের জন্য নট অনলি বাট অলসো কিচ্ছু না, মানে নাথিং, মানে নাথিং। বুঝছেন? ডাবল ফায়ারিং এর ফর্মুলা হয়েছে যেরকম, আমাদের ডাবল ফায়ারিং এ দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট, দুইটা অবজেক্ট, দুইটা রিজন, দুইটা অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডভার্ব, এগুলো তো ডাবল ফায়ারিং করছি আমরা। ট্রিপল ফায়ারিং আছে। এখন আপনি বলতেছেন রিমন স্যার আমি নট অনলি বাট অলসো ইউজ করতে চাই, হোয়াট ইজ দ্য ওয়ে আউট? তাই না? খুবই সিম্পল একটা ব্যাপার। প্রথম দুইটা যদি ভার্ব ইউজ করেন আপনি, যদি প্ল্যান থাকে দুইটা ভার্ব ইউজ করব, প্রথম ভার্বের আগে নট অনলি, দেখেন, দ্বিতীয় ভার্বের আগে বাট অলসো। আমি সবগুলো উদাহরণ দিয়ে দেখাবো আপনাদেরকে। মানে আপনি ডাবল ফায়ারিং কি দুইটা ভার্ব ইউজ করবেন, না দুইটা সাবজেক্ট ইউজ করবেন, না দুইটা অবজেক্ট ইউজ করবেন? হু উইল ডিসাইড? আপনি ডিসাইড করবেন। তো আপনি ধরেন দুইটা সাবজেক্ট ইউজ করতে চাইতেছেন, প্রথম সাবজেক্টের আগে নট অনলি, দ্বিতীয় সাবজেক্টের আগে বাট অলসো,
আর দুটো অবজেক্ট ইউজ করবেন। প্রথম অবজেক্টের আগে নট অনলি, দ্বিতীয় অবজেক্টের আগে বাট অলসো। দুইটা রিজন দিবেন আপনি। প্রথম রিজনের আগে নট অনলি, দ্বিতীয় রিজনের আগে বাট অলসো। দুইটা অ্যাডজেক্টিভ দিবেন। প্রথম অ্যাডজেক্টিভের আগে নট অনলি, দ্বিতীয় অ্যাডজেক্টিভের আগে বাট অলসো। দুইটা অ্যাডভার্ব দিবেন। প্রথম অ্যাডভার্বের আগে নট অনলি, দ্বিতীয় অ্যাডভার্বের আগে বাট অলসো। খেয়াল করেন। তাহলে আমাকে বলেন ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমাদের আলাদা করে এখন ফর্মুলা মুখস্থ করার দরকার আছে? বলেন। এইটা হলে ওইটা হবে, ওইটা হলে ওইটা হবে, লাইক এরকম। হ্যাঁ, ছোটবেলায় যে পড়ছিলাম, এগুলো দরকার আছে কিছু? একটা গেমে সব শেষ হয়ে গেছে না? একটা গেমে সব শেষ। তাই না? আপনি চাইলে সুপার ডুপার নট অনলি বাট অলসো ইউজ করতে পারেন। এখন আমরা ডাবল ফায়ারিংও করবো। আমরা নট অনলি বাট অলসো ইউজ করবো ইফ ইউ ওয়ান্ট। তাই না? একটা বাক্য লিখতে পারেন নট অনলি বাট অলসো দিয়া। হ্যাঁ, যদি নট অনলি বাট অলসো ইউজ করতে চান, আমি আপনাদেরকে সাজেশন দিব এটা ইউজ করেন। ডাবল ভার্বের ক্ষেত্রে ইউজ করেন এটা। বা সব জায়গায় ইউজ করতে পারেন, এখানে কোনো মানে কিছু কি নাই, আমার আই হ্যাভ নো রিজার্ভেশনস, বাট ইয়া এটা ইউজ করা, অথবা সাবজেক্ট ইউজ করতে পারেন। এক ফর্মুলায় সব শেষ, এরকম কোথাও পাবেন না আপনারা। হ্যাঁ, এক ফর্মুলায় সব শেষ। এখানে কতগুলো বাক্য এখানে বানানো পসিবল এই ফর্মুলা দিয়া? হ্যাঁ, চিন্তা করে দেখেন। আর আমরা তো সব বাক্যই নট অনলি বাট অলসো দিয়ে বানাবো না, তাই না? আমরা তো একটু একটা ডাবল ফায়ারিং করবো, একটা নট অনলি বাট অলসো করবো। আচ্ছা, তাহলে এখন দেখেন গাইস, এক্সাম্পল। সবগুলো এক্সাম্পল দিই। দেখেন এক্সাম্পল দেখেন। কোনো কথা বুঝতে প্রবলেম হলে অফকোর্স ইউ শুড রেজ ইউর হ্যান্ড এন্ড আস্ক ইউর কোয়েশ্চেন। সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। I can answer, I think I can answer any questions regarding English, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং। কিন্তু যেহেতু টপিক বেস আলোচনা করতেছি, টপিকে থাকাটা আমাদের জন্য বেটার হবে। দেখেন গাইস, এখন এক্সাম্পল দেখি। I play games and browse the internet on my computer. দুইটা ভার্ব আছে এখানে। একটা হচ্ছে প্লে, ব্রাউজ, ডাবল ফায়ারিং করছি। আপনার মন চাইলো যে আমি এই বাক্যটাকে, মানে এরকম বাক্য আমি নট অনলি বাট অলসো ইউজ করবো। তাহলে প্রথম সাবজেক্টের মানে প্রথম ভার্বের আগে আমরা ইউজ করবো নট অনলি, দ্বিতীয় ভার্বের আগে কি ইউজ করবো বলেন তো? বাট অলসো। I not only play games, এন্ডটা উঠে যাবে আর কি, but also browse the internet on my computer. I not only play games but also browse the internet on my computer. Wow, easy peasy. হ্যাঁ, স্পিকিংও নট অনলি বাট অলসো ইউজ করবেন একবার দুইবার কিউ কার্ড ব্যাখ্যা করার সময়। লিখে রাখেন, কিউ কার্ডে নট অনলি বাট অলসো ইউজ করবো। মাথায় রাখেন কোথায়? কিউ কার্ডে। অন্য জায়গায় ইউজ করতে পারবো আমরা, মানে এরকম না অন্য জায়গায় ইউজ করা যাবে না, কিউ কার্ড ইউজ করা সহজ, যেহেতু আমরা টাইম পাবো। ফাইন। গুড রাশেদ, এক্সেলেন্ট। তো এখানে আই নর্মালি ওয়াচ আইএস ক্লাসেস বলতে পারেন, ক্লাসেস আইএস ক্লাসেস। তাহলে গ্রামারটা আরো মানে পোক্ত হলো গ্রামারটা। আই নট অনলি ওয়াচ আইএস ক্লাসেস বাট অলসো রাইট অন মাই নোটবুক। তাহলে টপ নচ হবে। গুড ট্রাই রাশেদ, গুড ট্রাই, ভালো লিখেছেন। হ্যাঁ শাহরি, আমরা ওই যে আর দেখাইছিলাম, তিনটা রিজন দেখাইছিলাম, তাই না? তিনটা রিজন দেখাইছিলাম না? একটা হচ্ছে তিনটা রিজন, যে হি ওয়েন্ট টু অ্যাব্রড, এক টু আর্ন
He went abroad, সহজ ইংরেজি বলি। He went abroad to attend a higher degree, comma, earn money and meet his American girlfriend. দুটো সাবজেক্ট। My brother and I play games on my computer. সাবজেক্ট দুইটা আছে। তো প্রথম সাবজেক্টের আগে নট অনলি, দ্বিতীয় সাবজেক্টের আগে বাট অলসো। কি হবে বলেন তো? একজন ভলান্টিয়ার আসেন। একজন ভলান্টিয়ার আসেন তো, কে ভলান্টিয়ার হবেন আসেন, অডিওতে আসেন। Who wants to be volunteer? আসেন কেউ? হ্যাঁ, রাশেদ আনমিউট করে বলেন কি এটাকে নট অনলি বাট অলসো দিয়ে কিভাবে বলতে পারি আমরা? কিভাবে? I can't hear you. I can't hear you. শুনতে পাচ্ছেন Sir, আপনি? I'm thinking. না, প্রথম সাবজেক্টের আগে নট অনলি বসাইবেন। Okay. হ্যাঁ। Not only my brother, but also I play games on my computer. Right, not only my brother but also. Not only my brother but also. Easy please, এখানে 2 + 2 = 4, 2 + 2 = 4, মানে এরকম সিম্বল ফর্মুলা আর কি আমাদের। গুড জব, আপনি আমার সাথে থাকেন। হ্যাঁ, স্টে উইথ মি। দুটো অবজেক্ট নিয়ে চিন্তা করি আমরা। হ্যাঁ, লেটস টক অ্যাবাউট 2 অবজেক্টস। I love reading books and writing poems. আমাদের অবজেক্ট 1 হচ্ছে রিডিং বুকস, অবজেক্ট 2 হচ্ছে রাইটিং পোয়েমস। প্রথম অবজেক্টের আগে নট অনলি, দ্বিতীয় অবজেক্টের আগে বাট অলসো। কি হতে পারে বাক্যটা? I I love love reading not only books, but also writing poems. নট Sorry. অনলি কি আগে বসবে না পরে বসবে? Not না পরে বলবে writing not only poems, আবার but শুরু also থেকে, poems. শুরু থেকে। I love reading not only books. হ্যাঁ, I love reading not only books, হ্যাঁ, writing, but also writing poems. ওই যে এখন ঠিক আছে, মানে অলমোস্ট কারেক্ট, কিন্তু একটু কাহিনী হয়ে গেছে। ওই যে অবজেক্টের আগে দেখেন, ডাবল ফায়ারিং এর অবজেক্টের আগে বসাতে হবে। নট অনলি অবজেক্ট 1 বাট অলসো অবজেক্ট 2। The reading books object 1. I love not only Not only reading books, but also writing poems. right. তাই না? I love not only reading books but also writing poems. ডাবল ফায়ারিং এর বস্তুগুলোর আগে বসাইতে হবে, নট পরে, তাই না? প্রথমটার আগে, যেটাতে ডাবল ফায়ারিং করতেছি প্রথমটার আগে নট অনলি, দ্বিতীয়টার আগে কি But also. বাট অলসো। এটা তো পারবে, এটা তো পারবি, এটা তো পারবে নি। হ্যাঁ, এটা তো ধরেন বলতেছেন যে সে বিউটিফুল, শি ইজ ইন্টেলিজেন্ট এন্ড বিউটিফুল। তাহলে দুইটা অ্যাডজেক্টিভ আছে, ইন্টেলিজেন্ট এন্ড বিউটিফুল। প্রথমটার আগে নট অনলি, He দ্বিতীয়টার is আগে not only intelligent, but also beautiful. ওকে, শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট Intelligent, but also beautiful. বাট অলসো বিউটিফুল। চমৎকার। স্পিকিং এগুলো বলবো, হ্যাঁ, স্পিকিং এগুলো বলবো। আগাতে থাকি আমরা, রাইটিংও ইউজ করবো, হোয়াই নট, রাইটিংও দেখবো। অ্যাডজেক্টিভ ইউজ করি আমরা। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আমরা অনেক সময়, অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব আমরা অনেক সময় মানে রেয়ার থাকে আর কি জিনিসটা ইউজ করা। ওকে, এবার আমরা দুটা রিজন ইউজ করি। হ্যাঁ, রিজন ইউজ করে এটা একটু বলা ট্রাই করবেন। Many students go abroad to receive higher quality education and to experience different cultures. বিদেশে যায় কোয়ালিটি এডুকেশন পাওয়ার জন্য এবং হচ্ছে বিভিন্ন কালচার এক্সপিরিয়েন্স করার জন্য। দুইটা রিজন আছে, টু রিসিভ Okay. কোয়ালিটি এডুকেশন, এরকম। হ্যাঁ, And many students go abroad not only to receive quality education, but also to experience different culture. very good. Many students go abroad not only Go to abroad
not only to Receive. receive quality education, but also but also to experience different culture. এন্ডটা উঠে যাবে। এই তো হয়ে গেল, তাই না? সেন্টেন্স বেটার হয়ে গেল না? বেটার হয়ে গেল। নাইস। এই তো অনেকগুলো জিনিস দেখে ফেললাম এখানে সিস্টেম্যাটিক ওয়েতে। এগুলো আমরা আইএলটিএস এর জন্য শিখতেছি, ফর আইএলটিএস, তাই না? ফাইন। এখন আমরা একটা আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে C2। একটা C2 মানে সুপার অ্যাডভান্স একটা স্ট্রাকচার আছে, সেটা একটা পয়েন্ট দেখাবো আপনাদেরকে। আপনারা আগ্রহী হলে ইউজ করবেন, না হলে দরকার নেই, আলোচনা করবে একটু। দেখি একজন হ্যান্ড রেজ করেছেন, আপনাকে থ্যাংক ইউ রাশেদ। আচ্ছা ববি, আপনি হ্যান্ড রেজ করেছেন, Thank you. কোয়েশ্চেন আছে আপনার? স্যার হচ্ছে নট অনলি এবং বাট অলসোর পরে কি ওই টুটা থাকবে, যেমন নট হ্যাঁ, থাকবে, অনলি টু? থাকবে, থাকবে, আচ্ছা, থাকবে। থ্যাংক ইউ। নট অনলি টু বাট অলসো টু, যেহেতু দুটো আলাদা করে ফেলছে, টু দুইবারে দিতে হবে, দুইবারই টু দিতে হবে। এখন গাইস, তাহলে আমরা ডাবল ফায়ারিং শিখলাম, নট অনলি বাট অলসো শিখলাম। এগুলো আমাদের আইএসএ কাজে লাগবে, স্পিকিং এর কাজে লাগবে, রাইটিং এর কাজে লাগবে। এখানে ধরুন আপনি ওই যে এস ভিও মানে জিরো, সেখান থেকে হিরো পর্যন্ত আমরা হয়ে গেলাম, জিরো টু হিরো হয়ে গেলাম না আমরা? ইয়েস, ফ্রম জিরো টু হিরো। এবার একটা এটার সাথে কানেক্টেড একটা C2 স্ট্রাকচার। C2 মানে সুপার অ্যাডভান্সড। আলোচনা করি, শিখে রাখলে ইউজ করবেন কিনা সেটা আপনি ডিসাইড করবেন, ওকে? তাই না? আর সেন্টেন্স স্ট্রাকচার গুলো পরবর্তীতে আপনাদেরকে আমি আমি ওই কি বলে ওয়ার্কবুক প্রোভাইড করব, প্লাস এগুলোর আমি আমাদের সামারি কপি আপনাদেরকে দিয়ে দিব, সো নো টেনশন। অনেক কথা তো ক্লাসে আমরা আলোচনা করি ইনস্ট্যান্টেনিয়াসলি, সেগুলো তো আর থাকে না। হ্যাঁ, ওকে। এখন C2 ইনভার্সন টেকনিক। ইনভার্সন টেকনিকের ক্লাস আমাদের 7 নাম্বার ক্লাসে আছে, ইনভার্সন, আপনারা দেখবেন। নট অনলি বাট অলসো একটা স্ট্রাকচার আপনারা হয়তো অনেকে দেখেছেন, হ্যাঁ, বাট এটার রহস্য উদ্ধার করতে পারেন নাই। হ্যাঁ, হয়তো অথবা রহস্য উদ্ধার করতে আপনি জানেন, নো, সেই রহস্যটা উদ্ধার করবো আমরা। একটা সুপার অ্যাডভান্স স্ট্রাকচার আছে, নট অনলি বাট অলসো দিয়া, সুপার অ্যাডভান্স মানে C2 লেভেলের একটা স্ট্রাকচার আছে, সেটা একটু দেখি আমরা। হ্যাঁ, বেশিক্ষণ টাইম লাগবে না। চলুন আমি সিম্পল একটা নট অনলি বাট অলসো বাক্য নিয়ে আসি, যে দুইটা ভার্ব যেখানে থাকবে, আই নট অনলি প্লে গেমস বাট অলসো, এরকম বাক্যটা দেখেন সবাই। আপনারা অনেক সময় সেন্টেন্সের শুরুতে নট অনলি এরকম দেখেছেন না আপনারা? নট অনলি ব্লা 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 এরকম দেখেছেন আপনারা, আই গেস দেখার কথা। যাদের একটু অভ্যাস আছে একটু স্টাডি করা, আপনাদের এরকম দেখার কথা। এখন গাইস, ইনভার্সন বলে একটা কনসেপ্ট আছে, সেটা আমাদের লাস্ট ক্লাসে আলোচনা করবে। ইনভার্সন হচ্ছে C2 লেভেলের বাক্য বানানো। তো নট অনলি বাট অলসো একটা ঘটনা আছে। কি ঘটনা? তার আগে একটা জিনিস আপনাদের বলি, যে আমি যদি বলি ইউ ক্যান গেট এ গুড স্কোর, ইউ ক্যান গেট এ গুড স্কোর, আমি যদি ইন্টারোগেটিভ বানাইতে চাই এটাকে, আমরা ছোটবেলায় কি পড়ছি? ছোটবেলায় পড়ছি যে ইন্টারোগেটিভ বানাইতে চাইলে শুরুতে এক অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আনতে হবে। যদি বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমাদের ডু ভার্ব আনতে হবে। যদি কোনো অক্সিলারি না থাকে, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আনতে হবে। এরকম ছোটবেলায় পড়ছি আমরা। তাহলে ইউ ক্যান গেট এ গুড স্কোর, এটার ইন্টারোগেটিভ বানাইতে গেলে আমরা বলি যে ক্যান ইউ গেট এ গুড স্কোর। তুমি কি পারো? ক্যান ইউ গেট এ গুড স্কোর? ইয়েস আই ক্যান। ক্যান ইউ গেট এ গুড স্কোর? ইয়েস।
আচ্ছা, ছোটবেলায় শিখছি আমরা। এখন একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে অক্সিলারিকে বাক্যের শুরুতে এনে, হ্যাঁ, এক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার বানানো হয়, সুপার অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার, যেগুলোর নাম হচ্ছে ইনভার্সন। কি করা হয়? অক্সিলারিকে বাক্যের শুরুতে আনতে হয়। সেগুলো ইন্টারোগেটিভ বাক্য না, কিন্তু ইন্টারোগেটিভের মতো করেই অক্সিলারি সামনে নিয়ে আসা হয়। অক্সিলারির পাশাপাশি আরো দুই একটা বাক্য চলে আসে। একটা উদাহরণ দিই, যেমন ইউ ক্যান গেট সাকসেস only by following, মানে এমনি রিমন মোরল, নাউজুবিল্লাহ, যাকে বলার জন্য বললাম আর কি। এটা আবার কেউ সিরিয়াসলি নেন না। রিমন মোরলের কাছে গেছিলাম, উনি কথা কইছে। হ্যাঁ, এনিওয়ে, ইউ ক্যান গেট সাকসেস only by following রিমন মোরল। এটা মানে হলো, এটা এরকম বাক্য লিখলাম 7 পাবেন। 7 পাওয়া উচিত, ইউ শুড গেট 7। এই খেলাটাকে আমরা এরকম খেলা উল্টে দিতে পারি যে আপনার বাক্যের স্ট্যান্ডার্ড এটে চলে যাবে। কোথায় যাবে? এটে চলে যাবে। ফর্মুলা কি? অনেক ফর্মুলা আছে, এটা লাস্ট ক্লাসে আলোচনা করব। একটা শুধু বলে আপাতত, যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে এরকম অনলি বাই ফলোইং রিমন মোরল, এটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অনলি দিয়ে কিছু বানানো হয়েছে। আমি এইটারে বাক্যের শুরুতে নিয়ে আসবো, যা আছে কপালে। অনলি বাই ফলোইং রিমন মোরল, এই কাজটা করলাম, বাক্যের শুরুতে নিয়ে আসলাম। এখন আরেকটা ইঞ্জিনিয়ারিং করতে হবে, আরেকটা অপারেশন করতে হবে। ওই যে বলছিলাম অক্সিলারিকে বাইরে, বাক্যের বাইরে নিয়ে আসা। আমার বাক্য ছিল ইউ ক্যান গেট সাকসেস, অক্সিলারি আছে ক্যান, এই ক্যানটারও ধরে আমি সাবজেক্টের আগে নিয়ে আসলাম। অনলি বাই ফলোইং রিমন মোরল ক্যান, বাকি যা আছে ইউ গেট সাকসেস। আচ্ছা, এই ধরনের বাক্যকে বলা হয়, এই ধরনের বাক্যকে বলা হয় ইনভার্সন বাক্য। অনলি দিয়ে স্পিকিং, আপনি স্পিকিং ইউজ করেন, ওয়াই নট? only by working hard can you get success, only দিয়ে প্রচুর বানানো হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে বলে, এটা কিন্তু ইন্টারোগেটিভ নয়, এটা হচ্ছে ইনভার্সন। কত মজার, ইংরেজি কত মজা। এগুলো সুপার অ্যাডভান্স স্ট্রাকচার ইউজ করে, মানে রাইটার ইউজ করে। এমন আছে যারা ক্লাস করে তারা এগুলো জেনে ফেলে, পরে শুধু ইমপ্লিমেন্টেশনে খেলা থাকবে। তারপরে এটা কিন্তু প্রচুর, অনলি বাই দিয়ে প্রচুর বানাই আমরা, কিন্তু এটা একটা স্ট্রাকচার। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু স্ট্রাকচার একটা। একই ঘটনা করা যাবে নট অনলি বাট অলসো দিয়ে, সেম থিং। বাক্যটা দেখেন, আই নট অনলি প্লে গেমস বাট অলসো ব্রাউজ দি ইন্টারনেট। এটা অপারেশন চালাবো আমরা, এই বাক্যটা অপারেশন চালাই। নট অনলিকে শুরুতে নিয়ে আসবো, সেম অপারেশন, নট অনলি আনলাম সামনে। যেমন ডাবল ওয়ার্ড, মানে দিয়ে আমরা কাজটা নট অনলি। ফর্মুলা অনুসারে নট অনলিকে বাক্যের বাইরে নিয়ে আসছি আমি, বাউন্ডারি বাইরে নিয়ে আসলাম, ইনভার্সন করলাম, বাইরে নিয়ে আসলাম। পাশাপাশি আরেকটা কি আনতে হবে সাথে সাথে, বলেন তো? পাশাপাশি কি আনতে হবে বলেছিলাম কিছুক্ষণ আগে। নট অনলিকে বাইরে আনলাম, তার সাথে তার একটা বন্ধু আসবে। সেটা কে? বলেন, কি আসবে? কি বলেছিলাম, ভুলে গেছেন? অক্সিলারি আসবে। অক্সিলারি। আজকে এখানে দেখেন, আই প্লে গেমস, এখানে কোনো অক্সিলারি আছে? হেমন না, বলেন। আই, আমি, প্লে খেলি, গেমস ভাব হচ্ছে প্লে, কোন অক্সিলারি আছে? না। যখন অক্সিলারি থাকে না, তখন আমাদের বন্ধু আছে সাহায্য করে। কে বন্ধুটার নাম কি বলেন তো? কি ভার্ব বলেন তো? ডু, ডু ভার্ব, ডু। যেমন হি ওয়ার্কস হার্ড, হি, দেখেন, হি ওয়ার্কস হার্ড। এখন এটা ইন্টারোগেটিভ করবো, কোন অক্সিলারি নাই। ইন্টারোগেটিভ কিভাবে করবো আমরা? কারে অক্সিলারি বানাবো? ডাজ হি ওয়ার্ক Does হার্ড? he work hard?
সিমিলার পদ্ধতি এখানেও, যেহেতু আমার কোনো কি নাই, অক্সিলারি পাইতেছি না, তাহলে আমাদের হেল্প করবে কে? ডু ভার্ব। কি হইলো ভাই? এনিওয়ে, নট অনলি ডু, সাবজেক্টটা কি এখানে? আই। ভার্ব কি যা আছে? ডু আই প্লে গেমস। মানে আমি কি করলাম? নট অনলি কে বাক্যের শুরুতে নিয়ে আনলাম, শুরুতে নিয়ে আসলাম। নট অনলি ডু আই প্লে গেমস, আচ্ছা, বাট আবার সাবজেক্ট দিব, বাট আই অলসো ব্রাউজ the internet on my computer. তাহলে নট অনলি বাট অলসো সাবজেক্ট একবার দিছিলাম, ছিল সাবজেক্ট ভিভিও, এখানে সাবজেক্ট দুইবার ইউজ করলাম। এখানে এই যে সেকেন্ড বাক্যটা, নট অনলি ডু আই প্লে গেমস বাট আই অলসো ব্রাউজ দ্য ইন্টারনেট অন মাই কম্পিউটার, এটা হলো C2 লেভেল। কি লেভেল? কি লেভেল এটা বলেন তো ভাই, চ্যাট বক্সে লেখেন। লেভেলটার নাম কি কইলাম বলেন? হোয়াট ইজ দ্য লেভেল, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেভেল? কি লেভেলে আছে এটা? C2। C2 থেকে বেটার বাক্য দুনিয়ার কেউ বানাইতে পারবে না। আমি বারবার বলছি আপনাদেরকে, এখন আমাদের C2 বাক্য বানাই দেবে, এরকম নট, এরকম নেসেসারি না যে বানাই দিয়ে হবে। হ্যাঁ, বানাইতে বলে ভালো, খারাপ না, তাই না? জানলেন একটু, প্রয়োজনে একটু একটু এক্সপ্লোর করলেন পরীক্ষার হলে, সুযোগ পাইলে। আর পরীক্ষা তো কালকে না, পরীক্ষা তো আরো পরে, স্টাডি করবেন না একটু, দেখবেন তো। হয় এখন আমরা শিখছিলাম যে দেখেন, আমরা যখন ইন্টারোগেটিভ বানাই, তো বি ভার্ব থাকলে বি ভার্ব আগে চলে আসবে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্ব, না থাকলে মোডাল থাকলে মোডাল আগে চলে আসবে। এগুলো কিছু যখন না থাকে, আমাদের হেল্প করে ডু ভার্ব। তাহলে যখন আমরা নট অনলি দিয়া কি করব, এরকম যখন ভার্ব, এর ডাবল ভার্ব কনসেপ্ট থাকবে, নট অনলিকে আগে নিয়ে আসবো, সাথে অক্সিলারি যেটা থাকে, না থাকলে ডু ডাজ ডিড, সাবজেক্ট ভার্ব দিব, কমা দিয়ে আবার ভার্ব দিব, সাবজেক্ট ভার্ব দিব। কম্পাউন্ড বাক্যের মধ্যে হইলো। হ্যাঁ, বাট এটা সুপার অ্যাডভান্সড, সুপার অ্যাডভান্সড। চলুন আরো এক্সাম্পল দেখি। আচ্ছা ধরেন আমরা সুপার অ্যাডভান্স যাই, একটু আগে আমরা দেখেন, প্রথমে একটা বাক্য দেখেন, একদম ডাবল ফায়ারিং এর বাক্য এটা। দ্য জেনারেল পিপল, সাধারণ লোকেরা, ফলো দ্য রিচ, ধনী লোকদেরকে ফলো করে, এন্ড ওয়ান্ট টু লিড এ ফ্ল্যাশি লাইফ, তারা একটা চাকচক্যময় জীবন পরিচালনা করতে চায়। হ্যাঁ, এরকম। তো জেনারেল পিপলরা সেলিব্রিটিদেরকে বা রিচদেরকে ফলো করে, তাদের মতো করে চাকচিক্যময় জীবন ধারণ করতে, জীবন চালাইতে চায়। সেখানে ভার্ব হচ্ছে ফলো, আচ্ছা ওয়ান্ট। তাহলে আমরা ডাবল ফায়ারিং করি, দুইটা ভার্বের ডাবল ফায়ারিং করি, কি হবে? দ্য জেনারেল পিপল, প্রথম ভার্বের আগে নট অনলি ফলো দ্য রিচ, দ্বিতীয় ভার্বের আগে বাট অলসো ওয়ান্ট টু লিড এ ফ্ল্যাশি লাইফ। সুন্দর, চমৎকার। এবার মনে হলো এটাকে C2 বানাই দিব। কি বানাবো? C2। C2 তে বাক্যের শুরুতে নিয়ে আসবো কারে বলেন তো? বাক্যের শুরুতে কাকে আনবো? Not কথা বলেন। only. নট অনলি নিয়ে আসি, চলে, লেটস ডু ইট। কি আছে জীবনে? হ্যাঁ, নট অনলি। এখন বাক্যের দিকে তাকায় দেখি তো কোন অক্সিলারি আছে কিনা। দ্য জেনারেল পিপল ফলো দ্য রিচ, কোন অক্সিলারি আছে? এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, মে, মাইট, অট টু, ক্যান, কুড, কিছু আছে এগুলা? No, not only do the general people follow the rich. তো নট অনলি ডু দ্য জেনারেল পিপল ফলো Follow the rich, রিচ। but also want to lead a না, এখন তো flash খেলা চেঞ্জ হয়ে গেছে, নট আগে আছে, এখন কমা দিবে। এখানে কমা দিবে, দেখেন লিখবো বাট, কেন আমাকে সাবজেক্ট আবার দিতে হবে। এখন কি দিতে হবে? সাবজেক্ট কি এখানে? দ্য জেনারেল পিপল, তারা।
আর আমি তো কপি করবো না, মানে এটা প্রোনাউন ইউজ করবো। বাট দে অলসো want to lead a flashy life. হইলো না ব্যাপারটা? দেখেন তো কাহিনীটা, এই হলো সিট। এখন প্রত্যেকটা স্ট্রাকচারই অ্যাকসেপ্টেবল। খেয়াল করেন, আপনি ডাবল ফায়ারিং করবেন, নর্মালি বাটলস ইউজ করবেন, চাইলে মানে আপনি এটাও করবেন। অসাম, ইজি ফিজি, আপনার স্কিল লেভেল উপরে চলে গেছে। চলেন আরেকটা এক্সাম্পল দেখি। অনেক কিন্তু এক্সাম্পল আছে। Many Bangladeshi people were interested in learning English and got admitted to different centers. মানে সিম্পল আর কি। তাহলে এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে were interested in learning English, were interested একটা, got admitted, মানে খুব মানে সিম্পল ইংরেজি বানাইছে কনসেপ্টটা বোঝার জন্য, কনসেপ্ট বোঝার জন্য। Many Bangladeshi people not only were interested in learning English but also got admitted to different centers. Not only আগে নিয়ে আসি, not only আগে নিয়ে আসলাম, where আছে এখানে, where many Bangladeshi people interested in learning English but they also got admitted. এখানে তো এখন অক্সিলারি আছে একটা, not only were many Bangladeshi people interested in learning English but they also got admitted to different centers. এরকম ডাবল ফায়ারিং, এন্ড ডাবল ফায়ারিং করতে পারেন not only but also, অথবা সিট। ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমাদের আলোচনা যাবে, দুইটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো এই মুহূর্তে। আমরা প্রথমে যাব জিরান্ড আলোচনা করবো। জিরান, তাসফিয়া বলেন, আনমিউট করে বলেন তাসফিয়া। স্যার আমরা কি যে আপনি যে স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করতেছেন এগুলোর কি পিডিএফ পাবো আলাদা? হ্যাঁ, পিডিএফ থাকবে। থ্যাংক ইউ। গাইস, চলুন এখন চলুন এখন একটা বিষয় নিয়ে আলোচনা করি। এটা যদিও খুব বেশি জরুরি না, তারপরে যেহেতু ক্লাসে আমরা আসছি, এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা আমাদের বলা উচিত। উই শুড টক অ্যাবাউট দিস। সেটা হচ্ছে জিরান, তাই না? আমরা জিরান নিয়ে শর্টকাট একটা আলোচনা করতে চাই, লং কাট না, শর্টকাট। লেটস গো ফর শর্টকাট ডিসকাশন অন জিরান। ঠিক আছে, চলো। এখন এটা জানা থাকা দরকার আছে, বাট মানে মানে আমাদের স্কুল কলেজে একটা একটা বাজে কোশ্চেন ছিল যে জিরান্ডার পার্টিসিপেলের মধ্যে পার্থক্য বাইর করো। মানে হোয়াট ইজ দিস ম্যান? জিরান্ডার পার্টিসিপেলের মধ্যে পার্থক্য বাইর করে আমার লাভটা কি? প্র্যাকটিক্যাল ইংরেজিতে এটা কি জিরান না পার্টিসিপল? হোয়াট ইজ জিরান? জিরান জিনিসটা কি? জিরান, আচ্ছা, আপনারা প্রায় সময় জিরান দেখেছেন। হ্যাঁ, আমি যখন মেবি ক্লাস 6 বা 7 ফার্স্ট আমরা এগুলো পড়ছি, তার আগেও পড়তে পারি, ভুলে গেছি। একদিন ক্লাসে গেছি, মানে একদিন ক্লাসে যাইনি আমি, হ্যাঁ, খুব ছোট স্কুলে থাকতে। তো পরের দিন গেছি, তো টিচার, আচ্ছা টিচার প্রশ্ন করছে, এই বলো তো। স্যার বলছে, এই জিরান কাকে বলে বলো। আমি তো আগের দিন যাই নাই, আমি তো জানি না। ট্রমা লাগছে জিনিসটা, ট্রমাটাইজ, আই গট ট্রমাটাইজ। জিরান্ডের গল্প কি? আপনারা দেখেছেন যে ভার্বের সাথে আইনজি যোগ করা, এরকম দেখছেন আপনি জিরান। মানে এখন একটা আসলে ঘটনা আপনাদেরকে বলি কিভাবে জিরান্ডের উৎপত্তি হয়েছে। হ্যাঁ,
এখন ধরেন আপনি বলতেছেন যে রিমন মোরল রানস এভরিডে, প্রতিদিন দৌড়ায়, এরকম একটা কিছু করলেন। হ্যাঁ, তো দেখা গেল আমরা সেন্টেন্স বানাইতে যাই সাবজেক্টে ফোকাস দেই, ভার্বে ফোকাস দেই। এখন ইংরেজির যে পার্টস অফ স্পিচ যেগুলো আছে, মানে নাউন, প্রোনাউন, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, এখন এদের রাজাকে ইংরেজি যদি জঙ্গল হয়ে থাকে, জঙ্গলের রাজা কি? ইংরেজির জঙ্গলের রাজা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে রাজা, কিং। এখন ভার্ব দেখতেছে কি মানুষ সাবজেক্টে ভালোই ফোকাস দেয়। হ্যাঁ, ফোকাস দেয়, হি রানস এভরিডে, এরকম সাবজেক্টে ভালো ফোকাস দেয়, হি রানস এভরিডে। এখন দেখলো ভার্ব দেখতেছে যে মানুষ সাবজেক্টে ভালোই ফোকাস দেয়, অবজেক্টেরও ফোকাস দেয়, সাবজেক্টেরও ফোকাস দেয়, অবজেক্টেরও ফোকাস দেয়। সে তো রাজা, তার ইগোতে লাগছে। হ্যাঁ, ভার্ব ইগোতে লাগছে, এই আমি হলাম রাজা, আমাকে তোমরা দাম দিচ্ছ না, তোমরা সাবজেক্ট অবজেক্টকে দাম দিচ্ছ। খেপে গেছে, সে মিটিং কল করছে একটা, বুঝছেন, গোল টেবিল বৈঠক, বৈঠক করছে। এখানে এখানে ভার্ব, চারপাশে এখানে ধরেন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডভার্ব এখানে বসছে, পাশাপাশি বসছে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টার, সবাই বসছে এখানে। ভার্ব এখানে বড় চেয়ারে বসছে। ভার্ব বলতেছে দেখো আমি হলাম তোমাদের রাজা, তোমাদের উচিত আমাকে যথাযথ সম্মান দেওয়া, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা মাঝে মাঝেই সাবজেক্ট এবং অবজেক্টকে এত বেশি মর্যাদা দিচ্ছ, আমাকে তোমরা ভুলে যাও প্রায় সময়। কথাটা কে বলতেছে? ভার্ব বলতেছে। এখন অ্যাডভার্ব আবার সে বলতে জাহাপনা, আমরা তো আপনাকে অনেক শ্রদ্ধা করি। হ্যাঁ, ভাই তুমি জব করো, অ্যাডভার্ব তো ভার্বের চাললি, বুঝছেন না? সে একটু একটু এ করলো, একটু বাটারিং করলো। নাউন আবার কাঁচুমাচু নাউন হয়ে নাউন জাহাপনা, আমরা কিভাবে আপনার অসম্মান করলাম? এখন ভার্ব বলছে নো, এই যে সাবজেক্ট এবং অবজেক্ট দাম পাচ্ছে, এখন এটা তো হতে পারে না। আজকে থেকে আমি সাবজেক্ট হব, আমি অবজেক্ট হব। এখন প্রিপোজিশন কইতাছে জাহাপন, এটা কিভাবে সম্ভব? আপনি আমাদের রাজা, আপনি যদি সাবজেক্ট হয়ে যান, অবজেক্ট হয়ে যান, তাহলে আপনার মান সম্মান ধুলাই লুটা পড়বে। ভার্ব বলতে খামোশ, তুমি বেশি বুঝো, তুমি ছোট মানুষ, কম কথা বলবা। জমে গেছে। এখন কি করা যায়? এখন অ্যাডভার্ব তো চাললি, সে বলল হুজুর আপনি সাবজেক্ট অবজেক্ট হলে কিন্তু আপনারে চিনবো কিভাবে? একটা যদি চিহ্ন থাকে তাহলে তো ভালো হয়, আমরা চিনবো যে আপনি এখানে সাবজেক্ট হিসেবে আসছেন। ভার্ব বলছে ঠিক আছে, সমস্যা নাই, আমি আজকে চিহ্ন নিয়েই আমার একটা 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 কোড থাকবে, তোমরা দেখে বুঝবা আমি এখানে সাবজেক্ট হিসেবে আসছি। কি স্যার, জাহাপনা কি হবে? আচ্ছা, বলো শোনো, আজকে থেকে আমি আমার সাথে একটা আইনজি যোগ করব, যোগ করে আমি সাবজেক্ট হব যখন মন চায়, আমি অবজেক্ট হব যখন মন চায়। এই সবাই বললো ঠিক আছে, আচ্ছা জাহাপনা, আপনার কথা মেনে নিলাম। হ্যাঁ, এই যে কাহিনী হইলো, ভার্ব মিটিং বসানোর পরে কি করলো, সে নিজের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে নিজেকে নিজেকে সে প্রকাশ করা শুরু করলো। এই যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে সে যখন সাবজেক্ট হয়ে যায়, সে যখন অবজেক্ট হয়ে যায়, অর্থাৎ সে নাউন প্রোনাউনের মধ্যে কাজ করা শুরু করে, তখন এটাকে বলছে জিরান। সে নাম নাম দেওয়া জিরান বলছে আমাকে তোমার নাউন বলবা না, মানে নাউনের মধ্যে কাজ করে আমার স্পেশাল নাম থাকতে হবে, কোড নেম। জিরান হচ্ছে কোড নাম, কোড নেম। কোড নেম আছে না অনেক সময়, অনেক গোপন সোসাইটি কোড নেম হচ্ছে এটা। দিস ইজ আ কোড নেম, বুঝছেন? তো ভার্ব সাবজেক্ট অবজেক্ট হইতাছে, নাউন হিসাবে কাজ করতেছে কোড নেম।
তাইলে এরকম হয়ে গেল ওয়াকিং এভরিডে, ওয়াকিং এভরিডে ইজ ইম্পর্টেন্ট। প্রতিদিন হাঁটা গুরুত্বপূর্ণ ফর এভরিবডি। আচ্ছা, এখন আবার এখানে বারবার আরেকটা কথা বলে দিছে, তা শোনো, তোমরা নাউন এবং প্রোনাউন, এই নাউন, জি হুজুর, নাউন আসছে। তাই শোনো, তোমরা হইলা, তুমি কাউন্টেবল হও, আবার তুমি আনকাউন্টেবল হও। হ্যাঁ, আনকাউন্টেবল হও। আমি হইলাম ভার্ব, তোমাদের রাজা। আমারে তোমরা কাউন্টেবল হিসেবে চিন্তা করবা না, আমাকে আনকাউন্টেবল মনে করবা। তার মানে এটাকে আমরা ওয়াকিং এর সাথে এস যোগ করতে পারবো না, প্লুরাল বানাইতে পারবো না, অলওয়েজ এর সিঙ্গুলার হিসেবে ট্রিটমেন্ট দিতে হবে। এই হলো জিরান্ডের গল্প। হ্যাঁ, প্রতিটা জিরান্ডের পরিবর্তে যদি আপনি ইট ইউজ করেন, ইট লেখেন, ইট, তার অর্থ প্রকাশ করবে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর এভরিবডি। জিরান্ডের প্রোনাউন হচ্ছে ইট, ইট ইজ ইম্পর্টেন্ট ফর এভরিবডি, তাই না? এরকম। এটা হলো জিরান্ডের গল্প, কিছু না, নাথিং। হ্যাঁ, এটা লোকজন ভয় পায়। জিরান হতে পারে সাবজেক্ট, জিরান হতে পারে অবজেক্ট। হ্যাঁ, এইরকম। আর বাংলাদেশে বানাইছে, কি যেন বানাইছে, যে কি যেন, জিরান আর পার্টিসিপলের পার্থক্য কি? আরে ভাই, পার্টিসিপল তো আর নাউন প্রোনাউন হিসেবে কাজ করে না। আচ্ছা, যাই হোক, ওগুলো দরকার নেই, ওগুলো শুধু শুধু চিন্তা করে লাভ। তো এই আলোচনাটা মনে মনে রাখলে হয়েছে, জিরান নিজেকে সাবজেক্ট অবজেক্ট হিসেবে ইউজ করে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা যখন সেন্টেন্স ইঞ্জিনিয়ারিং করি, ইঞ্জিনিয়ারিং করার একটা পদ্ধতি হচ্ছে যে জিরান ইউজ করা, একটা ভার্বকে আইএনজি যোগ করে সাবজেক্ট বানায় দেওয়া। মজার একটা কাহিনী। আচ্ছা, হাঁটাহাঁটি হলো সবচেয়ে ভালো ব্যায়াম। ওয়াকিং ইজ দ্য বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ। Helping people when they are in need is a great virtue which nowadays very few people possess. Participating in group activities in their free time will enable children to deal with difficult circumstances in their later life. এখন দেখেন, আবার জিরান কইছে, দেখো, আমি যখন তোমার সাবজেক্টে থাকবো, আমি কিন্তু রাজা, অন্য কোনো ওয়ার্ডকে ফোকাস দেওয়া যাবে না। যেমন রিডিং বুকস, এখানে কিওয়ার্ড কোনটা? বই পড়া, সেই নিচে সাবজেক্ট, তাহলে এটা সিঙ্গুলার। রিডিং বুকস ইজ মাই ফেভারিট পাস্ট টাইম, এরকম। জিরান্ডের গল্প আপনারা জিরান ইউজ করবেন। হ্যাঁ, বলেন, এই একজন নাজবুল, আপনি হ্যান্ড রেজ করেছেন, কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন ফ্রম ইউর এন্ড? আর এই জিরান কি তাহলে সবসময় শুরুতেই বসবে বা অন্য কোথাও বসবে না? ওই যে একটা কথা কইছিলাম, সাবজেক্ট এবং অবজেক্ট। কি বললাম? সাবজেক্ট এবং অবজেক্ট। যেমন আমরা ক্লাসে করছিলাম যে হি লাভস প্লেইং ফুটবল। এই প্লেইং ফুটবল, এটা কি? এটা হলো জিরান, অবজেক্ট আকারে বসছে। সাবজেক্ট অথবা অবজেক্ট দুই আকারে বসতে পারে। নর্মালি সাবজেক্ট আকারে বসে, অবজেক্ট আকারে বসতে পারে, যেহেতু সে নাউনের মতো করে ওয়ার্ক করছে। রাইট? আমার জিরান ইউজ ঠিক হচ্ছে কিনা, এটা শুধু এটার পরিবর্তে ইট বসাই দিই, তাহলে বুঝতে পারবেন। হি লাভস ইট, মিলছে তো, সেটাকে ভালোবাসে, এরকম। বাট সাবজেক্ট আকারে তো আমরা ইজিলি বসাইতে পারি। ওকে, সামনে আগাইতেছি। ফাইন, এবার আমরা যাবো নেক্সট পয়েন্টে। জিরান নিয়ে আলোচনা এতটুকু হলে চলবে, বেশি দরকার নেই। তো মনে রাখবেন, জিরান গুলো সিঙ্গুলার হয়ে থাকে। এবং যেমন রিডিং বুকস, অনেকে বলে রিডিং বুকস আর রাইটিং পোয়েমস আর, এটা ঠিক আছে বলেন? রাইটিং পোয়েমস আর, হ্যাঁ, রাইটিং পোয়েমস আর হার হবি। বুঝছে? এটা মেসা জানা হয়ে গেছে। জিরানকে আসলে কঠিন, যত কঠিন বানাইছে লোকজন, আসলে কি তত কঠিন? বলেন তো, লোকজন যত কঠিন মনে করে জিরানকে, আসলে তত কঠিন এটা? চলেন আমরা আরেকটু ওয়ার্ক করি হালকা, আমাদের আর কিছু হালকা পাতলা ওয়ার্ক করবো।
স্পিকিং এবং রাইটিং এ আমাদের বন্ধু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন প্রচুর ইউজ করি আমরা, প্রচুর। বিশেষ করে হুইচ, হুইচটা একেবারে ধরেন এটা আমাদের ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে হুইচ, তাই না? রিলেটিভ প্রোনাউন আমাদের খুবই ক্লোজ, খেয়াল করে। রিলেটিভ প্রোনাউন কোনগুলা? ছোটবেলায় পড়ছেন হু, হ্যাঁ, WH ওয়ার্ড যেগুলো আছে, which, what, where, ইভেন দ্যাটও হতে পারে, দ্যাটও হতে পারে, মানে যেটা অর্থে, whom। আচ্ছা, WH ওয়ার্ড যেগুলো আছে। এখন তো প্রথম কথা, রিলেশনশিপটা কি? রিলেশনশিপ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভের নাম একটা কাহিনী, রিলেটিভ মানে মনে আত্মীয় স্বজন, তাই না? এরকম। তো রিলেটিভ প্রোনাউনগুলা রিলেটিভ প্রোনাউন্স ডিপলি লাভ দেয়ার নাউন্স। নাউনকে তারা গভীরভাবে প্রোফাউন্ডলি ভালোবাসে, গভীর ভালোবাসা। যেখানে রিলেটিভ প্রোনাউন আছে সেখানে তার নাউনটা অবশ্যই আছে, তাই না? একটু ডিফারেন্ট আছে, দাঁড়ামি। আচ্ছা, একটু ডিফারেন্স আছে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন্স ডিপলি লাভ দেয়ার নাউন্স, খুব ভালোবাসা তাদের মধ্যে। যেখানে রিলেটিভ প্রোনাউন, যেখানে আছে না, রিয়াজের একটা, বাংলাদেশের একটা নায়ক রিয়াজ, তার একটা কি ছিল, অ্যাড ছিল, কি যেন ভুলে গেছি না, যেখানে আমি সেখানে তুমি, এরকম টাইপ। যেখানে রিলেটিভ প্রোনাউন আছে, আরপি আছে, তার আগে তার নাউন অবশ্যই আছে, অবশ্যই আছে, তাই না? অবশ্যই তার নাউনটা আছে। আচ্ছা, হ্যাঁ, তো তুমি আমি আর জানিস এরকম, যেখানে আরপি আছে, রিলেটিভ প্রোনাউন আছে, তার আগে তার নাউনটা অবশ্যই আছে। এখানে কিছু প্রবলেম আছে, আমি এটা আলোচনা করতেছি যে কমন সেন্স যেটা, ওটা আলোচনা করার জন্য। এখানে প্রবলেম আছে, সেটা ডিসকাশন করবো কিছুক্ষণের মধ্যে। প্রবলেমটা আমি এখানে আলোচনা করতে চাই, সেটা মূল উদ্দেশ্য হচ্ছে আমার এখানে। আইএলটিএস পরীক্ষাতে আপনি রিলেটিভ প্রোনাউন একবার ইউজ করবেন বা দুইবার ইউজ করবেন, আর স্পিকিং এ প্রচুর ইউজ করি আমরা। উই ইউজ রিলেটিভ প্রোনাউন্স আ লট, প্রচুর ইউজ করে থাকি, প্রচুর ইউজ করে থাকি। তো অনেক সময় রিলেটিভ প্রোনাউনকে বলি যে এটা গরুর গাড়ি মেথড আর কি। গরু থাকলে তার গাড়িও থাকবে, তো রিলেটিভ প্রোনাউন থাকলে তার নাউনটাও থাকবে, হ্যাঁ, সামওয়্যার। আমি বললাম যে মিস্টার অ্যান্থনি বর এ নিউ কার, হু ইজ মাই টিচার। তো এটা ইংরেজি জানা যা হয়ে গেছে। কি হয়েছে? কারণ হু রিলেটিভ প্রোনাউন, যেখানে রিলেটিভ প্রোনাউন আছে, তার আগে তার নাউন অবশ্যই আছে, তার আগে লেখা আছে নতুন গাড়ি। মিললো জিনিসটা? দেখেন তো, মিস্টার অ্যান্থনি হ্যাজ বট এ নিউ কার, হু ইজ মাই টিচার। একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। তা আমাকে একটাই বাঁচানোর রাস্তা আছে। রিলেটিভ প্রোনাউনের অংশটাকে আমাকে তার নাউনের পাশে নিয়ে বসাইতে হবে। অপারেশন করবো আমরা, অপারেশন ইংলিশ সেন্টেন্স। অপারেশন থিয়েটারে আনলাম, আনার পরে হু ইজ মাই টিচারকে অপারেশন কইরা তার নাউনের পাশে নিয়ে বসাইলাম। এইবার কিন্তু জগতে শান্তি ফেরত এসছে। মিস অ্যান্থনি, হু ইজ মাই টিচার হ্যাজ বট এ নিউ কার। এগুলো আপনারা সবাই জানেন, আই হোপ, তাই না? কারণ রিলেটিভ প্রোনাউনের আগে তার নাউনটা থাকে। একটা এক্সেপশন আছে, হুইচ দিয়ে একটা এক্সেপশন আছে, সেটাও আমি কিছুক্ষণ পরে দেখব। হ্যাঁ, হুইচের একটা ম্যাসিভ ব্যবহার আছে রাইটিং এ এবং স্পিকিং এ। সেটা হচ্ছে আমরা হুইচ দিয়ে একটা সেন্টেন্সকে ইন্ডিকেট করে থাকি। হ্যাঁ, একটা সেন্টেন্সকে ইন্ডিকেট, যেমন গত ক্লাসে দেখছিলাম, যেমন গত ক্লাসে এক্সাম্পল দেই যে the price of oil, তেলের দাম has increased। এর মানে হলো যে, which means that we are an integral
part of the world economy. Of the world economy. এই যে হুইচটা এটা স্পেশাল হুইচ। এটা কি হুইচ? স্পেশাল হুইচ। এই হুইচটা দিয়ে আগের আইডিয়াটাকে মিন করে। এটা আগের সেন্টেন্সটাকে ইন্ডিকেট করছে। আগের আইডিয়াকে ইন্ডিকেট করছে এই হুইচটা। রাইটিং এবং স্পিকিং এই হুইচ মানে ব্যাপকভাবে প্রচলিত, বহুল প্রচলিত, এবং আমরা ইউজ করবো এটা। উইল ইউজ দিস। গত ক্লাসে দেখেছি আমরা। উইল ইউজ দিস। এখন যে মূল আলোচনাটা সেটা হচ্ছে, তাহলে রিলেটিভ প্রোনাউন নিয়ে মোটামুটি ধারণা আমাদের আছে। আমি আইএলটিএস এর জন্য জরুরি পয়েন্টে আলোচনা করছি। এখন দেখেন, আমি একটা বাংলা বাক্য লিখবো, তার একটা ইংরেজি দিব, আপনাকে একটা অপশন দিব, আপনার অপশনটা চিন্তা করবেন। লেটস সি। এনিওয়ে, এটা না, এখানে আমি বাংলাটা লিখে দিই। এখানে আমি বললাম ছাত্রদের, সবাই খেয়াল করেন, ছাত্রদের ওই স্কিলগুলো শেখা দরকার যেগুলো তাদের ক্যারিয়ার গঠনে হেল্প করবে, ক্যারিয়ার ডেভেলপ করতে হেল্প করবে। বাংলা ডেভেলপ করতে হেল্প করবে। ক্যারিয়ার তো হচ্ছে ক্যারিয়ার হয়ে গেছে, ক্যারিয়ার। খেয়াল করে। আচ্ছা, দরকার লিখি, উচিত। ক্যারিয়ার ডেভেলপ করতে হেল্প করবে, ডেভেলপ করতে হেল্প করবে। আচ্ছা, এখন আমরা ইংরেজি লিখতেছি। সবাই খেয়াল করেন গাইস। স্টুডেন্টস should learn the skills which that will help them to develop their career. এখন $1,000,000 কোয়েশ্চেন হইল, students should learn what is going on, man. Typo. Students should learn the skills, which of that will help them to develop their career. এখন which হবে না that হবে, চ্যাট বক্সে লেখেন। which হবে না that হবে। এখন দ্যাট ওয়ার্ডটা রিলেটিভ প্রোনাউন হিসেবে হতে পারে। তো এইটা একটু আমাদের উই শুড ফোকাস অন দিস। এটা ছোটখাটো বলতে এটা টেকনিক্যাল মিস্টেক আর কি, দ্যাট ইউ উইল কমেন্ট। হ্যাঁ, যখন দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয় তখন এটার মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, খেয়াল করেন। কনসেপ্ট জানা না থাকলে আপনার জন্য সারা জীবন এটা কনফিউশন থাকবে। যখন দ্যাট কথাটাও মানে যেটা অর্থে ব্যবহার হয়, উইচও যেটা অর্থে ব্যবহার হয়, বা যেগুলো। আচ্ছা, এখন একটা কনসেপ্ট আলোচনা করি, একটু বুঝে, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আপনি যখন আপনার সাথে আমার পরিচয় আছে, আমার ইউ নো দ্যাট আই হ্যাভ গট 4 বাইকস। রিমন্ডলের 4টা বাইক আছে। আই হ্যাভ গট 4 বাইকস। হ্যাঁ, আচ্ছা, 4টা বাইক আছে। তো আপনি আমার বাসায় আসছেন, তো দেখলেন গ্যারেজে একটা বাইক রাখা আছে।
গ্যারেজে একটা বাইক আছে, গ্যারেজে একটা বাইক আছে। এখন আপনি আমাদের কোয়েশ্চেন করলেন যে গ্যারেজে মানে কোন বাইকটা গ্যারেজ আছে, হুইচ বাইক ইজ ইন দ্য গ্যারেজ, হুইচ বাইক, কোন বাইকটা ইজ ইন দ্য গ্যারেজ, গ্যারেজে কোন বাইকটা আছে খেয়াল করেন। তাহলে আপনাকে আমাকে এরকম একটা কথা বলতে হবে যাতে আপনি চারটা বাইক থেকে এটা চিনতে পারেন কোনটা বাইক গ্যারেজে আছে। আমাকে আইডেন্টিফাই স্পেসিফিক করে কিছু আইডেন্টিফিকেশন করতে হবে, স্পেসিফিক করে কিছু একটা বলতে হবে আপনাকে। আমি আপনারে বললাম মাই বাইক, আমার বাইকটা। আমি যদি বলি মাই বাইক ইজ ইন দ্য গ্যারেজ, তাহলে হবে? এটা আপনার প্রশ্নের উত্তর আছে এখানে? আপনি বললেন যে কোন বাইকটা গ্যারেজে আছে, আমি আমি বললাম আমার বাইক গ্যারেজে আছে। আপনি যখন বলবেন যে চারটার মধ্যে কোনটা, তাই না? চারটার মধ্যে কোনটা, ইয়েস অর নো বলেন, চারটার মধ্যে কোন বাইকটা গ্যারেজে আছে, কোনটা, হুইচ ওয়ান? আপনি আইডেন্টিফাই করবেন, স্পেসিফাই করতে হবে এখন হুইচ ওয়ান। রেড কালার। মাই বাইক দেয়ার হ্যাজ আ ব্রোকেন সিট, আমার ওই বাইকটা যেটার সিট ভাঙ্গা। বাংলা হবে আমার ওই বাইকটা, আমার ওই বাইকটা, আমার ওই বাইকটা কোনটা, যেটার সিট ভাঙ্গা, সেইটা গ্যারেজে। তাহলে যখন আপনি কোনো কিছুকে স্পেসিফিক করে বলবেন, আইডেন্টিফাই করবেন, তখন আপনার ইউজ করতে হবে দ্যাট। ইউজ করতে হবে দ্যাট। যদি আপনি স্পেসিফিক করে অনেকগুলো থেকে কিছু একটা আইডেন্টিফাই করতে চান, এখানে যদি বলেন মাই বাইক হুইচ হ্যাজ আ ব্রোকেন সিট, তাহলে ইংলিশে ভুল হবে, এখানে রং ইংলিশ। আচ্ছা, তাহলে এখানে কি ইউজ করতেছি, বাংলা হচ্ছে আমার ওই বাইকটা কোনটা, ওইটা, হুইচ ওয়ান, দ্যাট ওয়ান, দ্যাট ওয়ান, ওইটা যেটা সিট ভাঙ্গা। এবার আপনি ধরেন এখন জানেন আমার একটা বাইক আছে, সিচুয়েশন আলাদা, আমার একটা বাইক আছে, একটা বাইক আছে, আর আপনি বাসায় আছেন আমার, ওকে, আপনি দেখলেন গ্যারেজে বাইক আছে, হ্যাঁ, আপনি বললেন যে ওয়্যার ইজ ইউর বাইক, অথবা হুইচ বাইক, মানে তখন আপনি জানেন বাইক একটাই আছে, ওয়্যার ইজ ইউর বাইক, আপনার বাইকটা কই? আমি আপনারে কইলাম আমার যে বাইকটা, মাই বাইক ইজ ইন দ্য গ্যারেজ, গ্যারেজে আছে। উত্তর হয়ে গেছে না? ওয়্যার ইজ ইউর বাইক, মাই বাইক ইজ ইন দ্য গ্যারেজ, গ্যারেজে আছে। এখন আমার মনে হইলো যে আমি যে আমার বাইকের কথা কইলাম, আমার মনে হইলো যে আপনাকে একটা এক্সট্রা তথ্য দেই, একটা এক্সট্রা ইনফরমেশন দেই। হ্যাঁ, নেসেসারি না, প্রয়োজনীয় না, বাট আমি মনে হইলো যে আপনার জন্য একটা এক্সট্রা কথা অ্যাড করি। কি? বাইকটার সিট ভাঙা, মাই বাইক, আমার বাইকটা এইটার একটা সিট ভাঙা, এটা সিট ভাঙা, হুইচ হ্যাজ আ ব্রোকেন সিট ইজ ইন দ্য গ্যারেজ। এবার খেয়াল করেন, আমার বাইক একটাই আছে, আমার বাইকটা কেমন, বাইকের একটু ইনফরমেশন দিলাম, এটা একটা সিট ভাঙ্গা, গ্যারেজ আছে। এই যে কথাটা, এই যে হুইচ দিয়ে কথাটা দিলাম, এটা আমি কোনো কিছু আইডেন্টিফাই করতেছি না, ৩-৪টার মধ্যে থেকে আমি এটাকে শনাক্ত করতেছি না, আইডেন্টিফাই করছি না, স্পেসিফাই করছি না, আমি জাস্ট একটা অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করলাম। বাংলা হবে আমার বাইক, বাইক এটার সিট ভাঙ্গা, এটা গ্যারেজ আছে, মানে সহজে চিন্তা করেন। এই হুইচ দিয়ে আমি একটা এক্সট্রা কথা অ্যাড করেছি। whereas দ্যাট দিয়ে কিন্তু আমি কাজ করি, দ্যাট ছাড়া এই দ্যাট দিয়ে আমি কি করছি, আইডেন্টিফাই করছি কোন বাইকটা গ্যারেজে, আমার ওই বাইকটা যেটার সিট ভাঙ্গা, ওইটা গ্যারেজে। এখন এই কারণে ইংরেজিতে বলে, মানে যদি আমি গ্রামার টার্মিনোলজি ইউজ করি, গ্রামাটিক্যাল অনুসারে দ্যাট দিয়ে যে ক্লজটা অ্যাড করি এটাকে বলে রেস্ট্রিকটিভ ক্লজ, মানে এটা ছাড়া মিনিং হবে না, এটা ইম্পর্টেন্ট।
হুইচ দিয়ে আমরা এডিশনাল কথা বলি, নন রেস্ট্রিকটিভ, এটা দিলেও চলে না দিলেও চলে, নন রেস্ট্রিকটিভ। এখন আমাদের এত কিছু বোঝার দরকার নাই, কিছু লাভ নাই। মূল কথা হলো দ্যাট কখন ইউজ করি, হুইচ কখন ইউজ করি। দ্যাট হচ্ছে আমরা কোনো কিছুকে স্পেসিফিক করে বলার জন্য, আইডেন্টিফাই করার জন্য। এখন আপনারা হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ছেন, মানে আমি দেখি অনেক স্যাররা কইছে যে হুইচ হইল ব্যক্তিবাচক, প্রাণীবাচক, দ্যাট হইল বস্তুবাচক, এরকম পড়ছেন নাকি আপনারা? এরকম পড়েছেন? হুইচ হইল বস্তুবাচক বা এরকম, প্রাণীবাচক, দ্যাট হইল বস্তুবাচক, এরকম অনেক কিছু কিছু স্যার দেখছি এগুলো পড়ায়। হ্যাঁ, রাইট? না না, দ্যাটস ইনকারেক্ট, দ্যাট ইজ টোটালি অ্যাবসলিউটলি ইনকারেক্ট। স্যাররা কয়ে দিছে আর কি, পার করে দিছে, এরকম কিছু না। আচ্ছা, তাহলে দেখেন ছাত্রদের ওই স্কিলগুলো শেখা দরকার যেগুলো তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে হেল্প করবে। তাহলে আমি কি স্পেসিফিক কিছু স্কিলকে ইন্ডিকেট করতেছি না এখানে? বলেন, এম আই নট ইন্ডিকেটিং সাম স্পেসিফিক স্কিলস? বলেন, স্পেসিফিক স্কিলকে ইন্ডিকেট করছি না যে ওইগুলা sir. শেখা দরকার? তাই যদি হয় অ্যাকচুয়াল ইংরেজিতে স্টুডেন্ট শুড লার্ন দ্য স্কিলস, কোনটা হবে বলেন তো? স্পেসিফিক কিছুকে আইডেন্টিফাই করতেছি, কোন কিছুকে স্পেসিফিক কিছুকে আইডেন্টিফাই করলে দ্যাট। ম্যাক্সিমাম ভুল করে এটা। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলি, হুইচ ইউজ করলে তার আগে আমরা একটা কমা দিই নরমালি। মাই বাইক হুইচ হ্যাজ এ ব্রোকেন সিট, দ্যাট ইউজ করলে এখানে কোনো কমা ইউজ করা যাবে না, নো কমা। যদি বলেন মাই বাইক কমা দ্যাট হ্যাজ এ ব্রোকেন সিট, আপনি ইংরেজি জানেন না। ইয়েস। আচ্ছা, আর হুইচের একটা স্পেশাল ব্যবহার আছে, রাইটিং টাস্ক 1 ইউজ করি আমরা, সরি রাইটিং টাস্ক 2 ইউজ করি, 1 ইউজ করি। সেটা কোনটা? সেটা হলো যে একটা কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা আইডিয়া বলার পর, সেন্টেন্স বলার পরে হুইচ, হুইচ মানে আগের সেন্টেন্সটাকে ইন্ডিকেট করে, ওটা স্পেশাল ব্যবহার রাইটিং টাস্ক 2 তে ব্যবহার করব বা এই টাস্ক 1 এ ব্যবহার করব। এটা হুইচের আলাদা ব্যবহার। ওকে, নাইস। তাহলে দ্যাট এবং হুইচের ডিফারেন্সটাকে আমরা ধরতে পেরেছি কিছুটা হালকা পাতলা। এটা জরুরি দরকার ছিল। বলেন, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? দ্যাট হুইচ, বা কারো কোনো কনফিউশন থাকলে বলেন আমারে। হ্যাঁ, ব্যাপার হলো স্কুলে কলেজে অনেক কিছু পড়ছেন, স্কুল কলেজে একটু একটু চেঞ্জ হইতে পারে, তাই না? দুইটা কথা বলে আজকে শেষ করে দেবো, আজকে আর আলোচনা সামনে আগাবো না। আরো স্টাডি ম্যাটেরিয়াল যাবে, হ্যাঁ আরো স্টাডি ম্যাটেরিয়াল যাবে। অলরাইট গাইস, এখন একদম একদম লাস্ট পর্যায়ে আসে, এখন একটা কথা বলে শেষ করি। এটা আগে আলোচনা করেছি একটা ক্লাসে, এটা একটু একটু আজকে একটু এক্সটেনশন আলোচনা করব। আমরা দেখছিলাম যে ওয়েন কে আমরা ইউজ করি সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে, মানে ওয়েন দিয়ে যখন কমপ্লেক্স বাক্য বানাই, আমরা কি দেখছিলাম যে ওয়েন এর অংশটুকু কি হয় না, ফিউচার টেন্স হয় না। মনে আছে আপনাদের আই গেস? কিন্তু যদিও বাংলাতে ফিউচার মনে হইতেছে, যখন তুমি অনেক হেল্প করবা তখন তুমি জীবনে শান্তি অর্জন করতে পারবা। হ্যাঁ, বাংলাতে মনে হইতেছে এটা কি হবে, মনে হচ্ছে এটা ফিউচার টেন্স হবে, কিন্তু যদি ফিউচার সেন্সে আছে, বাট ইংরেজিতে ফিউচার সেন্স নাই এটা। when you will help others, ইংরেজিতে ভুল হয়ে গেছে। আর ভুল কিছু হোক, বুঝছেন, এত প্যারা নেন না তো। কিছু কোনো ভুল না হলে তো নয় পাবেন আপনি, নয় পেলে তো আর আমাদের দাম টাম থাকবে না, তাই না? সবাই যদি নয় পেয়ে যায় তাহলে কি হবে বলেন? কিছু ভুল করতে হবে, কিছু ভুল করেন। আচ্ছা শুনেন, সেকেন্ড অপশনে কোনো সমস্যা নাই, কিন্তু নো প্রবলেম উইথ দ্য সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট ফিউচার করা যাবে, মানে ওয়েনের অংশটুকু। আরেকটা কথা, যে বাংলা যখন বলি, বাংলাতে অনেক কিছু বলি আমরা, যেমন যখন, তারপর যে তখন, তখন তো আমরা এখানে ইংরেজিতে তখন দেন ইউজ করবো না, জাস্ট কমা ইউজ করবো আমরা।
তাই না? অনেকে বলে দেন তো হবে না। When you help others, you'll be able to achieve peace in your life. তাই না? অনেকে আবার কিন্তু বলে স্পিকিং এ যে এট দ্যাট টাইম, অনেকে কমন মিস্টেক কথা বলি, মানে যার সাথে কথা বলি সেই মিস্টেকটা করে। But sir, when you help others, at that time, মানে at that time না, বলে that time. When you help others, তখন বলে that time. এমনিতে কিছু ইউজ করা যাবে না, আপনার ভুল ইউজ করতেছেন। that time বলে কিছু নাই, at that time. At that time কটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট এখানে। তারপর স্পিকিং এ that time কোয়েন না। অনেকে বলে স্যার, when people want to do well in life, that time they work hard. তো that time কইছেন কেন? at that time কোন at least। যদি at that time কও ঠিক না এরকম, কারণ মাঝখানে যে আমরা পজ বা কমা আছে, এখন রাইটিং এ তো শুধু কমা দিবেন আপনি, আর কিচ্ছু না। কমা মানে তখন সে যখন দেশে আসবে সে তোমাকে হেল্প করবে। এখন মূল যে পয়েন্টটা আসি, পয়েন্টটা দেখেন তো, এটা অনেকে বলে যে ওয়েনের দেখি শুধু ওয়েন কিনা, তাই না? শুধু ওয়েন কিনা, ওয়েনের ভাই ব্রাদার আছে, ওয়েনে কিন্তু ভাই ব্রাদার আছে এরকম 3-4টা ভাই ব্রাদার আছে ওয়েনে, জেনে রাখেন। when he comes to the country, comes back বলি, যখন দেশে ফেরত আসবে, then he will help you. So then কথাটা কেন হবে? আচ্ছা, ওয়েনের ভাই ব্রাদার আছে কিছু, এগুলোর ওয়েনের মতোই ফর্মুলা, একই ফর্মুলা। অনেকে খুব অকওয়ার্ড মিস্টেক করে, মানে এক্সামিনার দেখে বলো ভাই তুমি কি কোথাও পড়ালেখা করো নাই, মানে যাও নাই, মানে হোয়াটস গোইং অন ম্যান, বুঝছেন? তো এরকম তো রিমন সাইজ আসছেন তো, ইজ্জত সমানের ব্যাপার আছে না? আপনার ইজ্জত সমানের ব্যাপার আছে, আমারও আছে, তাই না? আমাদের কোর্সের মানে সাকসেস রেট মোর দেন 90, আরো বেশি, মোর দেন 90%, আরো বেশি হবে আমাদের কোর্সের এভারেজ সাকসেস রেট। এখন ওয়েনে ভাই ব্রাদার আছে কিছু, কিছু কনজাংশন আছে, সেগুলো কি? বিফোর, বিফোর ওয়ার্ডটা কনজাংশন হতে পারে, আফটার, as soon as, until, as long as, ওয়েন তো আছে। এগুলো দিয়েও কিন্তু আমরা কমপ্লেক্স বাক্য বানাইতে পারি। যেমন আই উইল নট টেল ইউ এনিথিং, আমি তোমার কিচ্ছু কমু না সে আসার আগে, বিফোর হি উইল কাম। ইংরেজিটা এখানে জানাজা হয়ে গেছে, ইংরেজির কি হয়েছে এখানে, এখানে ইংরেজি এসে তার জানাজা হয়ে গেছে। কেন? আচ্ছা আবার দেখেন, আই উইল নট ওয়াচ দ্য মুভি, আমি মুভিটা দেখবো না, বিফোর মাই ফ্রেন্ড উইল কাম, এখানে ইংরেজি জানাজা হয়ে গেছে। আচ্ছা, গল্পটা হলো ওয়াইনের ভাই ব্রাদার যেগুলো আছে, ধরেন এজ লং এজ মানে যতক্ষণ পর্যন্ত, আনটিল যতক্ষণ পর্যন্ত না, এজ সুন এজ যে মুহূর্তে, হ্যাঁ, ওয়াইল মানে সরি আফটার পরে, বিফোর আগে। তাহলে আপনি যদি বিফোর দিয়ে কোনো একটা অংশ বানান, কমপ্লেক্স বানান, এই অংশটাকে ফিউচার বানানো যাবে না, আফটার দিয়ে বানালে ওইটা ফিউচার বানানো যাবে না, এজ সুন এজ এটা ফিউচার বানানো যাবে না, আনটিল, এজ লং এজ, ওয়েন। অর্থাৎ ওয়েনে যত ভাই ব্রাদার আছে এদের একটা কেউ আপনি ফিউচার বানাতে পারবেন না, বানাতে পারেন নিজের এট ইউর ওন পেরিল। তাহলে তাহলে সে আসার আগে আমি তোমাকে কিছু বলবো না, ইংরেজি কি হবে? আই উইল নট টেল ইউ এনিথিং, সে আসার আগে, বিফোর হি কামস। আচ্ছা, এরকম দেখেন, আই উইল নট ওয়াচ দ্য মুভি, মুভিটা দেখবো না, বিফোর মাই ফ্রেন্ড কামস, কারণ এখানে ফিউচার বানানো যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি অনেস্ট থাকবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে সাপোর্ট দেব, আই উইল কিপ সাপোর্টিং ইউ, যতক্ষণ পর্যন্ত তুমি অনেস্ট। অনেকে বলে as long as you will be honest, এরকম বলে, ইংরেজি ভুল আর কি। as long as you are honest, or as long as you stay honest, I'll keep supporting you। এই যে দেখেন, I'll tell you everything, সব তোমার করে দেবো যা আছে, as soon as he comes, সে আসার সাথে সাথে। এই যে দেখেন, তাহলে ওয়াইনের ভাই ব্রাদারের কাহিনী, বুঝতে পেরেছেন কাহিনীটা? ওয়াইনের যে ভাই ব্রাদার আছে এরাও কিন্তু ফিউচার হয় না। অনেকে বলে শুধু হয়, তারা জানে না, কারণ বিফোর, আফটার, as soon as, until, as long as, এগুলোর পরেও আমরা কি করি না,
ফিউচার বানাই না, মানে এইগুলা দিয়ে যখন ক্লজ বানাবো। আইএলটিএস পরীক্ষাতে আমরা এজ লং এর কথা বলতে পারি স্পিকিং এ, অ্যাজ সুন এজ করতে পারি স্পিকিং এ, তাই না? পাস্ট টেন্সে কোনো সমস্যা নাই, কিন্তু শুধু ওই যে ফিউচার নিয়ে প্রবলেমটা আছে, এটা মনে রাখতে হবে। এই তো, এনিওয়ে গাইস, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর পার্টিসিপেটিং ইন টুডেজ সেশন। আমরা আজকে শেষ করতে পারি।